যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো আমরা হচ্ছে আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে জেনারেল অ্যাডাপ্টেশন, সেল ইনজুরি আর হচ্ছে সেল ডেথ। তো আমি আমার স্লাইডটা একটু ফুল করে দিচ্ছি। ওকে, সো শুরুতেই ফার্স্টে যে কথাটা আছে সেটা হচ্ছে ডিজিজ কি জিনিস আসলে। সো ডিজিজ হচ্ছে মডার্ন প্যাথোলজি থিওরি অনুযায়ী যে যে থিওরির উপর হচ্ছে মডার্ন প্যাথোলজিটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, যে যে কোনো ডিজিজই হচ্ছে কি কারণে হবে, দুইটা কারণে হবে। একটা হচ্ছে সেল বা টিস্যুর মলিকুলার এবং ফাংশনাল চেঞ্জের কারণে হবে। এটা আমরা গত ফার্স্ট চ্যাপ্টারটাতেই কথা বলছি এটা নিয়ে, যে যে কোনো ডিজিজই হয় দুইটা কারণে। একটা হচ্ছে কি কারণে, যে আমাদের কোনো একটা বডির সেল বা টিস্যুর যদি মলিকুলার বা স্ট্রাকচারাল চেঞ্জ অথবা ফাংশনাল চেঞ্জ হয়, তাহলে কি হবে, বডিতে ডিজিজ তৈরি হবে। এবং আমরা যদি দেখি যে একটা নর্মাল সেলকে যদি আমরা কোনো ধরনের স্ট্রেস দিই, এখন স্ট্রেস বলতে কি বোঝাচ্ছে, স্ট্রেস বলতে বোঝাচ্ছে হচ্ছে মেইনলি, যেমন সে ফর এক্সাম্পল অক্সিডেটিভ স্ট্রেস এর নাম শুনছি আমরা হয়তোবা, যে আমাদের বডিতে কন্টিনিউয়াসলি কি হয়, বিভিন্ন অক্সিডেশন রিঅ্যাকশন হয়। এবং এই অক্সিডেশন রিঅ্যাকশনটা হচ্ছে কেন হয়, কারণ যখন আমাদের বডিতে অক্সিডেন্টের পরিমাণ বেড়ে যায়। এবং এই অক্সিডেশন রিঅ্যাকশন গুলো বিভিন্ন ধরনের ডিজিজের জন্য রেসপন্সিবল। সে ফর এক্সাম্পল যদি বলি, তাহলে হচ্ছে যেমন আলঝেইমার ডিজিজ, এটা হচ্ছে অক্সিডেশন রিঅ্যাকশনের ফলে হয়। তারপর হচ্ছে আলঝেইমার হচ্ছে একটা নিউরো ডিজেনারেটিভ একটা ডিজিজ। তারপর হচ্ছে এজিং হয় আমাদের, আমরা যখন বয়স্ক হয়ে যাই আমাদের যে এজিংটা হয়, এটাও অক্সিডেশনের কারণে হয়। তারপর হচ্ছে ক্যান্সারটা হচ্ছে অক্সিজেনের কারণে হয়। তো অক্সিজেন যখন বডিতে বেড়ে যাবে, এটাকে আমরা বলি হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস। এবং আরো অনেক ধরনের স্ট্রেস আছে, যেমন আমাদের পরিবেশের সাথে যখন পরিবেশের হিট, তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল অনেক ফ্যাক্টর যদি বলি, সানলাইট, এটাও হচ্ছে আমাদের বডির সেল গুলাকে স্ট্রেস প্রদান করে। তো বলা হয়েছে যে যখন কোনো নর্মাল একটা সেল, নর্মাল সেলটা নর্মালি কি করে, বডিতে ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করে। এবং এই ব্যালেন্সটাকে আমরা বলি হোমিওস্ট্যাসিস বলি। তো যখনই তাকে আমরা কোনো ধরনের স্ট্রেস দেব, স্ট্রেসের মধ্যে আমরা বলছি কি, যে আমরা তাকে হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস দিতে পারি, অথবা তাকে আমরা হিট দিতে পারি, অথবা সানলাইট দিতে পারি, অথবা বিভিন্ন ধরনের মাইক্রোবিয়াল স্টিমুলি যদি আমরা বলি, যে তার বডিতে, তার সেলের ভিতরে বিভিন্ন ধরনের মাইক্রোব গ্রো করলো। তো গ্রো করলে শুরুতে যেটা করবে সেলটা, যে শুরুতেই তাকে যে স্ট্রেসটা দেওয়া হয়েছে, ওই স্ট্রেসটা থেকে সে রিলিফ পাওয়ার চেষ্টা করবে, এবং ওই স্ট্রেসটার সাথে সে খাপ খাওয়ানোর চেষ্টা করবে। যেমন বডিতে বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট আছে অলরেডি, আমাদের ন্যাচারালি বডিতে থাকে, এবং এরা হচ্ছে কি করে, এই যে বিভিন্ন ধরনের যে অক্সিডেটিভ স্ট্রেস গুলো আছে সেগুলোর সাথে খাপ খাওয়াইতে চেষ্টা করে, বা ওইগুলাকে তার মানে ওইগুলা এগনেস্টে কাজ করে। এবং শুরুতে যেটা করতেছে তাহলে সেলটা কি, যে সেলটাকে বিভিন্ন স্ট্রেস দেওয়ার পরে সে অ্যাডাপ্টেশনের চেষ্টা করতেছে। যদি সে অ্যাডাপ্ট না করতে পারে, তাহলে সেলের ভিতরে কি হবে, ইনজুরি হবে। এখন এই ইনজুরিটা দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে সিভিয়ার আর একটা হচ্ছে মাইল্ড অর মডারেট। তার মানে হচ্ছে একটা খুবই সিভিয়ারলি হবে, অথবা একটা হচ্ছে মাঝারি বা হালকা ধরনের ইনজুরি হবে। এবং এই হালকা ধরনের বা মাঝারি যে ইনজুরিটা, সেটা হচ্ছে কাইন্ড অফ রিভার্সিবল। তার মানে হচ্ছে সেলকে যখনই আমরা ওই স্ট্রেসটাকে সরায় নিব, বা যেই স্টিমুলির কারণে তার মধ্যে ইনজুরিটা হয়েছে, ওই ইনজুরিটা যখন আমরা তার থেকে সরায় নিব, তখন সে আবার পূর্বের অবস্থায় নর্মাল সেল স্টেটে চলে যাবে। আর যদি ইনজুরিটা সেলের সিভিয়ারলি হয়, তাহলে এটা হচ্ছে ইরিভার্সিবল। তখন সেলটা আর পূর্বের অবস্থায় নর্মাল অবস্থায় ফিরে যেতে পারবে না। তখন সেলটার কি হবে, ডেথ হবে। এবং এই ডেথটা নর্মালি দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস আর একটা হচ্ছে নেক্রোসিস। নেক্রোসিসটা হচ্ছে নর্মাল সেল ডেথ, আর অ্যাপোপ্টোসিসটা হচ্ছে প্রোগ্রামড সেল ডেথ। এখন বডি, আমরা অলরেডি বলছি যে বডি হচ্ছে অলওয়েজ কি করে, সেলের ব্যালেন্স মেনটেন করে, যেটাকে আমরা হোমিওস্ট্যাসিস বলছি। এটাকে আমরা বলতেছি এই যে মেকানিজমের মাধ্যমে ব্যালেন্সটা বডি মেনটেন করে, সেটাকে আমরা বলি হচ্ছে নেক্রোসিস। আর অ্যাপোপ্টোসিসটা হচ্ছে যদি কোনো কারণে, যেমন একজন মনে করো প্রোগ্রামড, যেমন মনে করো কি হয়েছে, যে এটা তোমার মনে করো তার বড় জিনগত একটা ব্যাপার বলা যায় আর কি, যে দেখা গেল যে তুমি কি করলে, একজন আহ মানুষ সে হচ্ছে ঠিকঠাক খাওয়া দাওয়া করতে পারে না। তো খাওয়া দাওয়া করতে না পারার কারণে দেখা গেল কি হয়েছে, তার শুরুতে সে শুকায় যাচ্ছে। তো এই যে শুকায় যাচ্ছে, শুকায় যাওয়াটা হচ্ছে অ্যাপোপ্টোসিস, মানে তার প্রোগ্রামড একটা অ্যাক্টিভিটিস, যে সে এটা করতে পারতেছে না, দ্যাটস ওয়াই, যেহেতু তার খাওয়া দাওয়া না করার কারণে বডিতে এনার্জির পরিমাণ কম তৈরি হচ্ছে, এবং ওনার এনার্জি কম তৈরি হওয়ার কারণে দেখা গেছে সে কি হবে, যে
শুরুতেই যেটা করবে সে হচ্ছে তার বডি সেলের পরিমাণ বা সেলুলার যে বার্ডেনটা আছে সেটাকে সে কমায় দিবে। এবং এটা হচ্ছে প্রোগ্রামড ওয়ে হচ্ছে সেল ডেথের, এবং এটাকে আমরা বলি হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর নেক্রোসিসটা হচ্ছে নর্মালি সেল ডেথ, এটা কন্টিনিউয়াসলি বডিতে হইতেছে আমাদের। যেমন আমরা ওই যে অনেক সময় বলি না যে গায়ের, মনে করি যেমন স্কিন সেলের কথাই যদি বলি, আমরা দেখা গেছে অনেক সময় ময়লা মানে গায়ের মধ্যে একটু ঘষা দিলে দেখি ময়লা উঠতেছে, ময়লা উঠতেছে, তো উঠতেছে, তো এই ময়লাটা অ্যাকচুয়ালি আসলে ডেড সেল গুলো আমাদের স্কিন থেকে কন্টিনিউয়াসলি সেল পড়ে যাচ্ছে, নতুন সেল জন্মাচ্ছে। তো এটা হচ্ছে বডির একটা ন্যাচারাল প্রসেস। বুঝছি এটুক। জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা। তারপর যদি আমরা যাই সেল অ্যাডাপ্টেশন, এখন সেল অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন মানে হচ্ছে খাপ খাওয়ানো। এবং খাপ খাওয়ানো কিসের প্রতি, কিসের খাপ খাওয়ানো, যে সেল যখন, সেলকে যখন আমরা বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল, দুইটা টার্ম এখানে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল স্টিমুলেশন দিব, তখন সেলটা কি করবে, ওই স্টিমুলেশনের প্রতি সে খাপ। এই ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল এই দুইটা স্টিমুলেশন কি ধরনের হবে এটা আমরা পরে দেখবো একটু পরে, যে কি কি ধরনের স্টিমুলি হইতে পারে ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল। তো সেলকে যখনই আমরা কি করব, কোন ধরনের স্টিমুলি দিব বা স্টিমুলেশন দিব, সেটা হইতে পারে ফিজিওলজিক্যাল, হইতে পারে প্যাথোলজিক্যাল। দেওয়ার পরে সেলটা কি করবে, খাপ খাওয়ানোর চেষ্টা করবে ওই স্টিমুলির প্রতি। এবং খাপ খাওয়ানোর জন্য সে তার মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জ নিয়ে আসবে। কি কি ধরনের চেঞ্জ আসবে, যেমন তার স্ট্রাকচারাল চেঞ্জ আসতে পারে, তার ফাংশনাল চেঞ্জ আসতে পারে, ইভেন তার নাম্বারে চেঞ্জ আসতে পারে, যে সেল আগে সংখ্যায় কম ছিল এখন সংখ্যা বেড়ে গেছে। সাইজের চেঞ্জ আসতে পারে, যে আগে সাইজ ছোট ছিল এখন সাইজ বড় আছে, বা আগে সাইজ বড় ছিল এখন সাইজ ছোট ছোট হয়ে গেছে। তো আমরা বলছি কি সেল অ্যাডাপ্টেশন মানে হচ্ছে সেলের বিভিন্ন পরিবেশের সাথে বা বিভিন্ন ধরনের স্টিমুলি, আমরা এখানে বলছি দুইটা স্টিমুলির কথা, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। এই দুইটা স্টিমুলি কি জিনিস সেটা আমরা একটু পরে দেখবো। যে দেওয়া হয় তখন সেলটা শুরু থেকে করে ওই পরিবেশের সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করে, এবং এটা করার জন্য সে যেটা করে, যে এটা করার জন্য সে তার মধ্যে বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল, ফাংশনাল এবং তার সাইজ, নাম্বার, এগুলোর মধ্যে তার চেঞ্জ নিয়ে আসে। এটাকে আমরা বলি হচ্ছে সেল অ্যাডাপ্টেশন। এবং সেল অ্যাডাপ্টেশন হচ্ছে একটা রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস বলতে বোঝানো হচ্ছে এইটা, যে আমরা বলছি যে তাকে দুইটা স্টিমুলি দিলেই হচ্ছে সে কি করে, ওই স্টিমুলির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করে। এখন রিভার্সিবল বলতে বোঝানো হচ্ছে এটা, যে যখনই ওই স্টিমুলিটা সরায় নেওয়া হবে তখনই সে পূর্বের অবস্থায় ফিরে যাবে। কথা বুঝতে পারছি, যে স্টিমুলি দিচ্ছি, দেওয়ার পর হলে সে বিভিন্ন চেঞ্জ আনছে, বাট যখন এই স্টিমুলিটা আবার রিমুভ করবো তখনই সে পূর্বের অবস্থায় ফিরে যাবে। এটা কিভাবে হয় এটাও আমরা একটু পরেই বুঝতে পারবো, আই থিঙ্ক উদাহরণ যখন দেওয়ার দিব আর কি। এটা একটা উদাহরণ দিয়েই দেয়, যে স্টিমুলি সরায় নিলে সে পূর্বের অবস্থায় ফিরে যাবে কি। যেমন দেখবা যে অনেকে বডি বিল্ড করার জন্য বিভিন্ন ধরনের ওয়ার্কআউট করে। সে ফর এক্সাম্পল কোন একজন বডি বিল্ডার প্রচুর লোড নিচ্ছে, সে বিভিন্ন ধরনের হাতের এক্সারসাইজ করতেছে, হাতের মাসেল ফুলে গেছে। যখনই সে এক্সারসাইজ বাদ দিয়ে দিবে দেখবা যে তার শরীর আগের অবস্থা অনেকাংশেই ফিরে যায়, দেখবা যে চিকন হয়ে গেছে আবার। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা একটু উদাহরণ টুদাহরণ দিলে বুঝবা। ওয়ান বাই ওয়ান যাই। অ্যাডাপ্টেশনটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যাডাপ্টেশন। ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশনটা হচ্ছে যখন বডিকে বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল ফ্যাক্টর, আমাদের বডিতে অলরেডি বিভিন্ন ধরনের প্রোটিন, হরমোন, লিগ্যান্ড এরা আছে, এরা বিভিন্ন ধরনের স্টিমুলেশন বডিকে দেয়। এই হরমোন বা এই বডির যে ফিজিওলজিক্যাল যে ফ্যাক্টর গুলো আছে তাদের স্টিমুলেশনের ফলে সেল এই যেই অ্যাডাপ্টেশনটা করে থাকে। তার মানে হচ্ছে বডির বিভিন্ন স্টিমুলির কারণে সেলের বিভিন্ন অ্যাডাপ্টেশন হয়, এবং এই অ্যাডাপ্টেশনটাকে আমরা বলি হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন। কয়েকটা উদাহরণ এখানে আমি দেই। যেমন অলরেডি এটা বলছি যে তুমি হচ্ছে, আরেকটা উদাহরণ দিই, যেমন মনে করো প্রেগনেন্সির সময়, প্রেগনেন্সির সময় হচ্ছে তুমি দেখবে যে বডিতে বিভিন্ন ধরনের হরমোনাল অ্যাক্টিভিটিস বেড়ে যায়, হরমোনাল স্টিমুলেশন হয়, এবং বডিতে প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে দেখবা যে আহ, তাদের ক্ষেত্রে দেখবা যে তুমি হচ্ছে তাদের ব্রেস্ট বড় হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে তাদের ইউটেরাস বড় হয়ে যাচ্ছে। তারপর আম, তোমাকে যদি আমি বলি যে সে ফর এক্সাম্পল তোমার ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশনের একটা উদাহরণ হচ্ছে যে, আর কি উদাহরণ হতে পারে দাঁড়াও, ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশনের, আর কারো কোনো আইডিয়া আছে ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশনের?
হুম। ফিমেলদের কথা বলছি আমরা, মেলদের ক্ষেত্রে বডিতে অনেক ধরনের চেঞ্জ আসে বিভিন্ন ধরনের হরমোনাল স্টিমুলের কারণে, আসে না? হ্যালো। স্যার মেলদের ক্ষেত্রে এই ধরনের তো কিছু মনে করতেছি না। এই যে যেমন মনে করো তোমার ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশনের একটা উদাহরণ হচ্ছে, তোমার মনে করো যখন তুমি মনে করো কোনো একটা কাজ করতেছো, মনে করো মেলদের ক্ষেত্রে যদি বলি যে ওয়ার্কলোডের কথা বলছি, যে তুমি কি করলা, তোমার কোনো মাসেলকে তুমি হচ্ছে কি করতেছো, কন্টিনিউয়াসলি কাজ দিচ্ছ, মাসেলের বার্ডেন বাড়াচ্ছ। তো মাসেলের বার্ডেন বাড়ান বা মনে করো তুমি কোনো একটা হাত দিয়ে কোনো একটা কাজকে বেশি বেশি করতেছো, করার ফলে দেখবা যে তোমার হাতটা হচ্ছে মোটা হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি ওইখানে হচ্ছে ডিমান্ড বেড়ে গেছে, ওয়ার্কলোড বেড়ে গেছে। বেড়ে যাওয়ার ফলে তার হাতের মাসেল গুলো আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশন একটা উদাহরণ। তো ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশনটা বলছি হচ্ছে কি যে, এটা দুইটা উদাহরণ আমরা অলরেডি দিচ্ছি, যে এই দুইটা উদাহরণ ফিমেলদের ক্ষেত্রে। তারপর আরো আছে, যেমন হচ্ছে তুমি, এবং স্যার এটা আমরা স্ট্রেচ মার্ক তৈরি হয়ে যায়, সেগুলোও কি ফিজিওলজিক্যাল অ্যাডাপশনের মধ্যে পড়ে? স্ট্রেস মার্ক যেটা, হ্যাঁ ফিজিওলজিক্যাল অ্যাডাপ্টেশনের মধ্যে পড়ে। বুঝতে পারছি। আরেকটা জিনিস আমরা এটা বলছি যে এটা হচ্ছে রিভার্সিবল প্রসেস, তার মানে হচ্ছে তুমি যখন স্টিমুলি, যেমন ফিমেলদের ক্ষেত্রে দেখবা যে প্রেগন্যান্সির সময় ইউটেরাস বড় হয়েছে ঠিক আছে, বাট যখনই তার ডেলিভারি হয়ে যাবে তখন দেখবে ইউটেরাসটা হচ্ছে আগের পর্যায়ে চলে গেছে। সো তার মানে হচ্ছে কি যখনই হরমোনাল অ্যাক্টিভিটি হ্রাস ছিল, হরমোনের অ্যাক্টিভিটি বেশি ছিল, তখন তার ইয়াটা বড় হয়ে গেছে, বাট যখনই অ্যাক্টিভিটি কমে গেছে তখন আবার সে পূর্ব অবস্থায় ফিরে গেছে। দ্যাটস আমরা বলছি যে এটা হচ্ছে একটা রিভার্সিবল প্রসেস। আর প্যাথোলজিক্যাল অ্যাডাপ্টেশনের উদাহরণ কি, প্যাথোলজিক্যাল অ্যাডাপ্টেশনটা হচ্ছে যখনই কোনো ধরনের এনভায়রনমেন্টাল বা কোনো ধরনের ইনজুরিয়াস কোনো এজেন্টের কারণে হচ্ছে তোমার বডির সেল গুলা কি করে অ্যাডাপ্ট করে, তখন তাকে আমরা হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যাডাপ্টেশন। এটার উদাহরণ হিসেবে যদি বলি তাহলে হাইপার টেনশন হলে আমরা জানি যে হাইপার টেনশন যখন একজন পেশেন্টের হয় বা ব্লাড প্রেশার বেড়ে যায় তখন তার বডিতে হিমোডাইনামিক লোড বেড়ে যায়, তার মানে হচ্ছে তার বডিতে ব্লাডের পরিমাণ বেড়ে যায় অনেক অনেক ক্ষেত্রে। তো এটাকে এনকাউন্টার করার জন্য দেখা গেছে হাইপার টেনশন পেশেন্টকে, যেহেতু তাদের ক্ষেত্রে অনেক বেশি ব্লাডের লোড বেড়ে গেছে, ব্লাডের পরিমাণ বেড়ে গেছে, এত বেশি ব্লাডকে পাম্প করার জন্য হার্টের অনেক বেশি এনার্জি দরকার হয়। ঠিক আছে? তো ওই সময় দেখা গেছে যে হাইপারটেনসিভ পেশেন্টের হার্টের যে সারফেসের যে মাসেল আছে বা হার্টের যে মাসেল আছে, ওই মাসেল গুলো আরো থিক হয়ে যায়, আরো পুরু হয়ে যায়, যাতে করে তারা কি করতে পারে, বেশি বেশি ব্লাডকে কি করতে পারে, পাম্প করতে পারে। কথা বুঝাইতে পারছি? তার মানে হচ্ছে এখানে একটা প্যাথোলজিক্যাল কন্ডিশনের কারণে, হাইপারটেনশনের কারণে পেশেন্টের বডিতে কি চেঞ্জ আসছে, পেশেন্টের হার্টের মাসেল পুরু হয়ে গেছে। কথা বুঝতে পারছে? কারণ যাতে করে সে বেশি পরিমাণের ব্লাডকে কি করতে পারে, পাম্প করতে পারে। সো প্যাথোলজিক্যাল অ্যাডাপ্টেশনটা হচ্ছে কি, যখন কোনো একটা প্যাথোলজিক্যাল কন্ডিশনের কারণে বডির কোনো একটা অর্গান বা সেল বা একটা টিস্যু কি করবে, তার মধ্যে চেঞ্জ নিয়ে আসবে, তখন তাকে আমরা বলি হচ্ছে কি প্যাথোলজিক্যাল অ্যাডাপ্টেশন। বুঝছি? হুম। জি জি স্যার। স্যার। ওকে, একটু রেসপন্স করবার যে বুঝি নাই বা বুঝছি। এখন আমরা অনেকগুলা কথা বলছি যে সেলকে আমরা যখন বিভিন্ন ধরনের স্টিমুলি, ফিজিওলজিক্যাল অর প্যাথোলজিক্যাল, দুই ধরনের কথা বলছি, যে স্টিমুলি দিব তখন সেল তার মধ্যে নানান ধরনের চেঞ্জ আনে। আমরা বলছি তার সাইজ বেড়ে যাবে, সাইজ কমে যাবে, সংখ্যা বাড়বে, সংখ্যা কমবে, এগুলার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টার্মিনোলজি আছে। এই টার্মিনোলজি গুলো আমরা দেখবো এখন, এবং একটা একটা করে মেকানিজম আমরা দেখবো। সো ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে হাইপারপ্লাসিয়া। এটা একটা সেল অ্যাডাপ্টেশন প্রসেস, যে সেলকে যখন আমরা ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল স্টিমুলি দিব, এই ক্ষেত্রে যেটা হবে যে সেল তার সংখ্যায় বৃদ্ধি পাবে। যে আমরা এখানে অলরেডি দেখতেছি যে সেল, নর্মাল সেল ছিল 4টা, স্টিমুলি দেওয়ার পরে সে হয়ে গেছে 7টা। তার মানে হচ্ছে সে সে জাস্ট কি করতেছে, ওই সিচুয়েশনটা মানে যে স্টিমুলেটরটাকে আমরা দিছি ওই স্টিমুলেটরটাকে সে যাতে করে ঠিকভাবে ফেস করতে পারে, এই কারণে সে কি করে গেছে, সংখ্যায় বেড়ে গেছে। এবং এটা সেই ধরনের সেলগুলোতেই হবে যে ধরনের সেলগুলোর ডিভিশনের পাওয়ার আছে। সব সেল তো বডি ডিভাইড করে না, যেমন নিউরন ডিভাইড করে না। তো এটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই হবে
যাদের হচ্ছে কি আছে ডিভিশন পাওয়ার আছে, তার মানে তারা একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা এরকম হইতে পারে, তারাই শুধুমাত্র কি করবে হাইপারপ্লাসিয়া টাইপ অ্যাডাপ্টেশন দেখাবে। বুঝতে পারছি? স্যার এটা তো সেলুলার অ্যাডাপ্টেশন আমি বলে তো জানতাম। এটা তো সেলুলার অ্যাডাপ্টেশনেরই একটা টাইপ। আমরা তো সেলের অ্যাডাপ্টেশনই পড়ছি, যে হয় যে সেল বিভিন্ন ভাবে adapt করে, এর মধ্যে একটা অ্যাডাপ্টেশন টাইপ হচ্ছে এইটা। হাইপারপ্লেসিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলুলার অ্যাডাপ্টেশনই তো এটা। এটা তো আমরা বলছি সেল নানাভাবে অ্যাডাপ্ট করে, এর মধ্যে একটা অ্যাডাপ্টেশন প্রসেস হচ্ছে এটা। ঠিক আছে? এখন হাইপারপ্লাসিয়া কেন হবে? হাইপারপ্লাসিয়া হবে যখন বিভিন্ন কন্ডিশনের কারণে হাইপারপ্লাসিয়া হইতে পারে। যেমন ওয়ার্কলোড বেড়ে যাওয়ার কারণে, যে আগে দেখা গেছে যে সে যে পরিমাণ কাজ করতো তুমি একটা অর্গান দিয়ে, এখন তার চেয়ে বেশি পরিমাণে কাজ করতেছে অর্গানটা, যে কোনো কন্ডিশনের কারণে হোক। সেটা হইতে পারে প্যাথোলজিক্যাল কন্ডিশন অথবা ফিজিওলজিক্যাল কন্ডিশন। তারপর হচ্ছে ফিজিওলজিক্যাল রিকোয়ারমেন্টের কারণে, উন্ড হিলিং এর কারণে। উন্ড হিলিং বলতে যেমন তোমার কোথাও কেটে গেছে বা ছিঁড়ে গেছে, ওই জায়গাটা তাড়াতাড়ি যাতে করে কি হয়ে যায়, হিল করে, এই জন্য ওই জায়গার সেল গুলা খুব তাড়াতাড়ি ডিভাইড করে। তো এই কারণগুলোর কারণে হচ্ছে নর্মালি হাইপারপ্লাসিয়া হয়। এবং হাইপারপ্লাসিয়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল, ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়াটা হয় যেমন হচ্ছে হরমোনাল হাইপারপ্লাসিয়া। হরমোনাল হাইপারপ্লাসিয়ার উদাহরণ অলরেডি আমরা দিচ্ছি, যেমন হরমোনাল অ্যাক্টিভিটি প্রেগন্যান্সির সময় বেশি হওয়ার কারণে প্রেগনেন্ট ওমেনদের ব্রেস্ট বড় হয়ে যাচ্ছে, এটা হচ্ছে হরমোনাল হাইপারপ্লাসিয়ার উদাহরণ। দুই নাম্বার যেটা আছে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া, যেটাও একটা ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়া। এটার উদাহরণ হচ্ছে যেমন দেখবা যে কিছু কিছু ডিজিজ হইলে, যেমন হ্যাপাটাইটিস হইলে মানুষের লিভার অনেক অংশেই দেখা গেছে যে ড্যামেজ হয়ে যায় অনেকটা। যেমন অ্যাকিউট হ্যাপাটাইটিস যদি হয়, দেখা গেছে খুব দ্রুত তার লিভারের অনেক অংশ নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়। এখন যখনই তুমি মনে করো কার অ্যাকিউট হ্যাপাটাইটিস হয়, হ্যাপাটাইটিস ই এর কারণে অনেক সময়, ম্যাক্সিমাম সময় আর কি। তো হ্যাপাটাইটিস ই যে ভাইরাসটা আছে, সেটাকে যদি তুমি ট্রিটমেন্ট করে ফেলো বা বডি থেকে রিমুভ করে ফেলো, তাহলে লিভার সেলগুলো আবার রিজেনারেট করে, আবার সে পূর্বের অবস্থায় ফিরে যায়, বা লিভারটা আবার সুস্থ হয়ে ওঠে। তো এটাকে আমরা কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া বলি, যে সেলগুলো নষ্ট হয়ে গেছিল এবং যখনই তুমি স্টিমুলিটা সরায় ফেলছো, তার মানে হচ্ছে হ্যাপাটাইটিস ভাইরাসটাকে সরায় ফেলছো, তখনই সেলটা বা লিভারটা আগের অবস্থায় ফিরে গেছে। প্যাথোলজিক হাইপারপ্লাসিয়া হচ্ছে এক্সেসিভ স্টিমুলেশনের কারণে হয় এবং ফেলিউর অফ রেগুলেশন হয়। এক্সেসিভ স্টিমুলেশন হয় কি, যেমন হচ্ছে তুমি কোন একটা কারণে দেখা গেছে যে তোমার বডিকে স্টিমুলেট করছো। যেমন আমরা যখন কোন একটা জিনিস আমাদের বডিতে ইনফেকশন তৈরি করে, যে বা তোমার মনে করো যেমন মৌমাছি কোথাও বাইট করছে, কামড় দিছে, দেওয়ার পরে যেটা হয়েছে যে বডির ইমিউন সিস্টেম স্টিমুলেটেড হয়ে যায়, এবং খুব দ্রুত দেখবা ওই জায়গাতে ফুলে ফেঁপে উঠে, তারপর হচ্ছে পানি জমে যায়, সয়েলিং হয়, মানে যে জায়গাটাতে কামড় দিছে আর কি। এই যে সয়েলিংটা হচ্ছে, এটা কাইন্ড অফ একটা হিলিং প্রসেস। তার মানে হচ্ছে তোমার কোথাও মৌমাছি কামড় দিছে, দেওয়ার ফলে তোমার ওই বডির ওই জায়গাটাতে খুব দ্রুত, আমাদের যে হোয়াইট ব্লাড সেল আছে বা ইয়ে আছে, তারা খুব দ্রুত ওই জায়গাটা হিল করার জন্য উঠে পড়ে লাগছে। এর ফলে রেসপন্স হিসাবে তুমি দেখতেছো যে ওই জায়গাটা ফুলে গেছে বা পানি জমে গেছে। তো এটা হচ্ছে মেইনলি প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়ার কারণে হয়। ওইখানেও কিন্তু কি করতেছে, আমাদের ওই জায়গাটার ভলিউম ইনক্রিজ করতেছে। আর ফেলিউর অফ রেগুলেশন হচ্ছে দেখা গেছে যে বিভিন্ন ধরনের ডিজিজ হইলে দেখা রেগুলেশন, আমাদের বডিতে সেল ডিভিশনটা কিন্তু কন্ট্রোলড একটা প্রসেস। এবং এই সেল ডিভিশনটা তার মানে কতগুলা সেল বডিতে জেনারেট করবে বা ডিভাইড করবে, তৈরি হবে, এটা কিন্তু কন্ট্রোল করা হয়। কারণ বেশি যদি এক্সেসিভ সেল ডিভিশন হয়ে যায়, তখন দেখা গেছে অনেক ক্ষেত্রে ক্যান্সার হয়। মানে ক্যান্সার হইলেই নর্মালি এক্সেসিভ সেল ডিভিশন হয়। বাট মাঝে মধ্যে দেখা গেছে বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল কন্ডিশনের কারণেও দেখা গেছে যে এক্সেসিভ সেল ডিভিশন হয়। এবং তুমি দেখবা যে বিভিন্ন জায়গাতে হচ্ছে তোমার বিভিন্ন বড় বড় প্রজেকশন, যেমন হচ্ছে তোমার টিউমার জাতীয় প্রজেকশন দেখা যায়, যেটা ক্যান্সারাস না, বাট তৈরি হয়েছে। এটা হচ্ছে প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়া বা প্যাথোলজিক্যাল বিভিন্ন স্টিমুলির কারণে হয়ে থাকে। বুঝতে পারছি? স্যার জি স্যার। আমাদের যখন স্যার পুড়ে যায় কোথাও, ফুসকা পড়ে না? হুম ফুসকা হুম পড়ার সময় তো আমাদের একটা মানে ফুলে যায়, পানি জমে, যেটা তো এক ধরনের সিরাম হুম টাইপ হুম হুম প্রোটেকশন হিসেবে থাকে। তার হুম মানে হুম। এটা এটা কি হচ্ছে স্যার ওই প্যাথোলজিক্যাল হাইপারপ্লেসির মধ্যে পড়ে? না না না, ওইটা আলাদা। ওইটা হচ্ছে, ওইটাকে তুমি প্যাথোলজিক্যাল হাইপারপ্লাসিয়ার মধ্যে ফেলতে পারবে না। ওইটা হচ্ছে নর্মাল হিলিং প্রসেস, যে তোমার বডিতে
ওইখানে ফুলে যায় কি পড়ে মানে গেলে? হচ্ছে পানি ফুলে জমে যায়, যায়, পানি জমে পানি জমে যায়, একটা হ্যাঁ। ফুসকা টাইপের তৈরি হয়, যেটা হচ্ছে লিম্ফ বা সিরাম যেটা থাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা তো প্রোটেকশন ওইটা হিসেবেই থাকে। প্রোটেকশন, হ্যাঁ, প্রোটেকটিভ হিসেবে ওইটা হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া হচ্ছে যখন ফুলে যাবে, ওই জায়গার ভলিউম বেড়ে যাবে, তখন আমরা ওটাকে হাইপারপ্লাসিয়া। এবং ওইটা তো প্যাথোলজিক্যাল বলতে, এটা তো আসলে প্যাথোলজিক্যাল কোনো স্টিমুলির কারণে হয় না। ওইটা হচ্ছে। আচ্ছা। আচ্ছা, এখন এখানে মেকানিজম যদি বলে হাইপারপ্লাসিয়া, তাহলে হাইপারপ্লাসিয়ার মেকানিজমে তিনটা জিনিস কাজ করে। একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর, আর হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। তিনটা জিনিস, একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর, আর একটা হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। তিনটা জিনিসের কম্বাইন্ড অ্যাক্টিভিটিস এর কারণে আসলে কি হয়, হাইপারপ্লাসিয়া হয়। এখন তিনটা জিনিস কিভাবে কাজ করে, যে যখনই কোনো একটা সেল বা টিস্যুকে আমরা হচ্ছে কি দিব, যে প্যাথোলজিক্যাল অথবা ফিজিওলজিক্যাল স্টিমুলেশন দিব, দেওয়ার পরে তার ভিতরে যে সেলটাকে আমরা স্টিমুলেশন দিছি, ওই সেলের ভিতরে দুইটা জিনিস ইনক্রিজ করবে। একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, আর একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর। এবং এই দুইটা জিনিস হচ্ছে প্রোটিন ইন নেচার। তার মানে এরা হচ্ছে প্রোটিনিয়াস সাবস্টেন্স। একটা হচ্ছে ওই যে তালা চাবির মতো কাজ করে আর কি। গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে। তা আমরা বলছি যে যখনই তাকে ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল স্টিমুলি দিব একটা সেলকে, তার ভিতরে এই দুইটা জিনিসের পরিমাণ কি করবে, বেড়ে যাবে। গ্রোথ ফ্যাক্টর এবং গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের পরিমাণ বেড়ে যাবে, এবং এরা হচ্ছে প্রোটিন ইন নেচার। এবং গ্রোথ ফ্যাক্টরটা যখন গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, তার মানে রিসেপ্টরটা হচ্ছে এখানে তালা, আর গ্রোথ ফ্যাক্টরটা হচ্ছে চাবির মতো। তো যখনই এটা বাইন্ড করবে গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের সাথে, তখন বিভিন্ন ধরনের পাথওয়ে অ্যাক্টিভেট হবে সেলের ভিতরে। বিভিন্ন ধরনের পাথওয়ে আছে, জি প্রোটিন কাপল রিসেপ্টর পাথওয়ে, একিটি পাথওয়ে, বিভিন্ন ধরনের পাথওয়ে কি হয় বডিতে অ্যাক্টিভেট হয়, যেগুলো হচ্ছে বিভিন্ন বডির বিভিন্ন ধরনের রেসপন্স ক্যারি আউট করে। যেমন আমরা যখন বডিতে বিভিন্ন ধরনের ওষুধ খাই, ওষুধ খাওয়ার পরে ওষুধটা গিয়ে বডির কোনো একটা প্রোটিনের সাথে বাইন্ড করে, এবং বাইন্ড করার পরে যেই ডিজিজের জন্য আমরা ওষুধটা খাইছি, এবং যেই জায়গাতে হচ্ছে কি হয়েছে, মনে করো প্রবলেমটা তৈরি হয়েছে এবং আমাদের ডিজিজটা হয়েছে, ওই জায়গাতে গিয়ে হচ্ছে ওষুধটা কি করে বাইন্ড করে, করার পরে ওইখানে বিভিন্ন পাথওয়ে অ্যাক্টিভেট হয়ে যায়, এবং পাথওয়ে গুলা কাজ করে হচ্ছে আলটিমেটলি আমাদেরকে বডি ডিজিজ থেকে মুক্তি দেয়। তো এই পাথওয়ে গুলা আলটিমেটলি আসলে অন্য চ্যাপ্টারে পড়ানোর কথা, যে সেল সিগন্যালিং প্রসেস, ওইখানে পড়ানোর কথা, যে জি প্রোটিন কাপল রিসেপ্টর কিভাবে কাজ করে, একিটি পাথওয়ে কিভাবে কাজ করে। এরকম অনেকগুলা পাথওয়ে আছে গেটেড, ওগুলা তোমাদের অন্য জায়গায় পড়ানোর কথা। আচ্ছা, যে so আমরা এখানে জাস্ট জানি যে যখনই কি করে গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তখন সেলের ভিতরে বিভিন্ন ধরনের পাথওয়ে অ্যাক্টিভেট হয়, এবং এই পাথওয়ে অ্যাক্টিভেট হওয়ার কারণে সেলের ভিতরে আলটিমেটলি এই পাথওয়ে গুলা যেটা করে, যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের প্রোডাকশন বাড়ায় দেয় সেলের ভিতরে। এখন ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের কাজ কি? ট্রান্সক্রিপশন ফ্যাক্টর মেইনলি হচ্ছে সেল ডিভিশন, সেল ডেথ, এই জিনিসগুলাকে কন্ট্রোল করে। তো যখনই কি করলো, ওই সেলটার ভিতরে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বেড়ে গেল, তখন ওই সেলটার ডিভিশন বেড়ে যায়, বা সেলটা খুব দ্রুত ডিভাইড করতে থাকে। তার মানে আমরা বললাম, যখন ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল স্টিমুলি কোনো একটা সেলকে দিলাম, দেওয়ার পরে সেলটার ভিতরে গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের পরিমাণ বেড়ে যাবে। যাওয়ার পরে গ্রোথ ফ্যাক্টরটা যখন গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের মধ্যে বাইন্ড করবে, লেট মি ফিনিশ, তারপরে কোশ্চেন করবো। তো আমরা বলছি যে গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে, বাইন্ড করার পরে সেলের ভিতরে কি করবে, বিভিন্ন পাথওয়ে অ্যাক্টিভেট হয়ে যায়, এবং এই পাথওয়ের মাধ্যমে আলটিমেটলি কি তৈরি হয়, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর জেনারেট করে সেলের ভিতরে। এবং এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা মেইনলি হচ্ছে সেলের ডিভিশনটাকে নিয়ন্ত্রণ করে। এবং ওই সেলটা, যে সেলটার ভিতরে আলটিমেটলি ইনফেকশনটা হয়েছে, ওই সেলটা তখন কি করে, খুব দ্রুত ডিভাইড করা শুরু করে, একটা থেকে দুইটা, কারণ সে চাচ্ছে যে এই সিচুয়েশনটার সাথে অ্যাডাপ্ট করতে, যে সে আরো একা পারতেছে না, সে আরো কপি তৈরি করতেছে নিজের। ইন দা মিন টাইম সে যেটা করবে, যে তার ভিতরে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর তো বেড়ে গেলই, ইন দা মিন টাইম তার ভিতরে গ্রোথ ফ্যাক্টর এবং গ্রোথ ফ্যাক্টর যে রিসেপ্টরটা আছে, এটাও কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, এবং তারা এই ফ্যাক্টর গুলাকে কি করবে, সারাউন্ডিংস এ রিলিজ করে দিবে। তার মানে সেল নিজে যখন ইনফেক্টেড হবে, তখন সে তার ভিতরে যে এক্সেসিভ গ্রোথ ফ্যাক্টর এবং গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর তৈরি হচ্ছে, সেগুলাকে সারাউন্ডিংস এ সে কি করবে, রিমুভ করে দিয়ে পাশের সেল গুলাকেও জানায় দিবে যে আই এম ইনফেক্টেড এন্ড আই এম নট এবল টু ফাইট উইথ দিস ইনফেকশন। সো সবাইকে ইনভাইট করবে যাতে সবাই হচ্ছে ডিভাইড করে। এবং এই যে সিগন্যালিং প্রসেস, যে আমি ইনফেক্টেড হয়েছি, আমি পাশের জনকে জানায় দিলাম বিভিন্ন সিগন্যালিং প্রসেসের মাধ্যমে, এখানে গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে সে জানাচ্ছে, এই প্রসেসটাকে বলা হয় প্যারাক্রাইন
সিগন্যালিং পাথওয়ে। তার মানে হচ্ছে সে নিজে ইনফেক্টেড হওয়ার পর পাশের জনকে জানায় দিচ্ছে যে তুমিও গ্রো করো। এবং যখন পাশের জন জানবে তখন পাশের জনের মধ্যেও সিমিলার চেঞ্জ আসবে, তার মধ্যেও কি করবে, গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর তৈরি হবে এবং সেও হচ্ছে পাথওয়ে অ্যাক্টিভেট করবে। তারপর সেখানেও হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর জেনারেট করবে, তার মানে পুরো প্রসেসটা সেও ফলো করবে। আচ্ছা, কার জন্য একটা কোশ্চেন ছিল বলো। স্যার আরেকটু স্লো পড়ালে স্যার ভালো একটু নোট করতে, কিন্তু মনে হচ্ছে একটু আচ্ছা তাড়াতাড়ি পড়ছে। আচ্ছা, সো কি কি বলছি এটা কি মন বুঝতে পারছো? আমি একটা পড়াকে দুইবার করে বলি, যখন একবার বলি সেটাকে আবার সামারাইজ করি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল বলছি, কেউ একজন বলো যে বুঝছো, যে বুঝছি, যে আমি বুঝতে পারছি। কেউ কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? ওকে, সো আচ্ছা, আমরা বলছি যে যখন কোন একটা সেলকে স্টিমুলেশন দেওয়া হয়, ফিজিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল, স্টিমুলেশন দেওয়ার পরে তার মধ্যে দুইটা জিনিস ইনক্রিজ করে, একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর আর একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর। যখন এই দুইটা জিনিস ইনক্রিজ করে যায়, এখানে রিসেপ্টরটা হচ্ছে তালার মতো, আর ফ্যাক্টরটা যেটা গ্রোথ ফ্যাক্টর বলছি সেটা হচ্ছে চাবির মতো কাজ করে, এবং দুইটাই প্রোটিন। তো যখন সেলটার মধ্যে এই দুইটা জিনিস বেড়ে গেল তখন তার মধ্যে বিভিন্ন ধরনের পাথওয়ে অ্যাক্টিভেটেড হয়, এবং এই পাথওয়ে গুলো আলটিমেটলি বিভিন্ন ধরনের কাজ আমাদের সেলের মধ্যে করে থাকে, যেমন এনার্জি প্রোডাকশন। তারপর এইখানে যেটা করবে এই পাথওয়েটা, সেটা হচ্ছে কি করবে, সে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর প্রোডাকশনে সাহায্য করবে। এখন ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের কাজ হচ্ছে কি, যে সে হচ্ছে সেলের যে ডিভিশন সেটাকে হচ্ছে নিয়ন্ত্রণ করে। তার মানে সেল একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা হয় হচ্ছে এই ফ্যাক্টরের কারণে। সো যখন সেলটার মধ্যে কি হচ্ছে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের পরিমাণ বেড়ে যাচ্ছে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর বেড়ে যাওয়ার কারণে সেলটা খুব দ্রুত ডিভাইড করবে। এবং সেলটা কেন ডিভাইড করতেছে, কারণ সে সার্ভাইভ করতে পারতেছে না, তার আরো সেল দরকার ওই ইনফেকশন বা ওই স্টিমুলেটাকে ফাইট করার জন্য। আচ্ছা, এখন সে যখন সংখ্যায় বৃদ্ধি করতেছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এক প্রোডাকশনের কারণে, ইন দা মিন টাইম তার মধ্যে কন্টিনিউয়াসলি গ্রোথ ফ্যাক্টর এবং গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর গ্রো করতেছে। এখন এই গ্রোথ ফ্যাক্টর এবং গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর গুলা কি করবে, সে রিলিজ করে দিবে তার ভেতর থেকে, এবং এই গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর গুলোর মাধ্যমে সে তার সারাউন্ডিং সেল গুলাকে জানায় দিবে যে আমি একটা ইনফেকশন দ্বারা ইনফেক্টেড হয়েছি, তোমরাও ডিভাইড করো, তোমাদের হেল্প দরকার। সো এই যে সিগন্যালিং প্রসেসটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে প্যারাক্রাইন সিগন্যালিং মেথড আর কি। যে সে একটা ইনফেক্টেড হওয়ার পরে সে তার পাশের জনকেও জানায় দিচ্ছে বিভিন্ন স্টিমুলির মাধ্যমে। এবং এই পাশের জন যখন ইনফর্মড হয়ে যাবে যে উম, সেও তখন কি করবে, সিমিলার প্রসেস ফলো করবে, ওই ইনফেক্টেড সেলের মতো সেও তখন সেম প্রসেস ফলো করে তারও সংখ্যা বাড়াবে। এবং এইভাবেই হচ্ছে নর্মালি একটা অর্গান যখন কোনো একটা ইনফেকশনের দ্বারা ইনফেক্টেড হয়, তখন সে তার সংখ্যা বা তার ভলিউম ইনক্রিজ করে, বড় হয়ে যায়, এবং ওই ইনফেকশনটাকে সে ফাইট করার চেষ্টা করে। এবং এই যে মেকানিজমটা, এই যে প্রসেসটা জেনারেট করছে, এটা হচ্ছে কাইন্ড অফ রিভার্সিবল। তার মানে হচ্ছে কোন একটা ফিজিওলজিক্যাল বা প্যাথোলজিক্যাল ফ্যাক্টর দেওয়ার পরেই হচ্ছে তার মধ্যে এই চেঞ্জ গুলো আসছে। যখন এই ফ্যাক্টর গুলাকে রিমুভ করে ফেলা হবে তখন সেলটা আবার নর্মাল স্টেজে চলে যাবে, আগের নাম্বারে চলে যাবে। এবং এখানেই হচ্ছে ক্যান্সারের সাথে এটার পার্থক্য, যে ক্যান্সারের ক্ষেত্রেও তো সেল ডিভাইড করতেছে, একটা থেকে দুইটা হচ্ছে, চারটা হচ্ছে, এভাবে কন্টিনিউসলি ডিভাইড করতেছে। বাট ক্যান্সারটা হচ্ছে ইরেগুলার, মানে ইরিভার্সিবল। তার মানে তুমি এখানে ক্যান্সার সেলের ডিভিশনটাকে চাইলেই সহজে বন্ধ করতে পারবে না। বাট এটার ক্ষেত্রে যেটা হবে যে হাইপারপ্লাসিয়ার ক্ষেত্রে দেখা গেছে তুমি চাইলেই বন্ধ করতে পারবা, যদি তোমার হচ্ছে মানে ওই স্টিমুলিটিটাকে তুমি হচ্ছে সরায় নাও। আচ্ছা, যে একজন শুনতে পারতেছো না বলতেছো, তোমার বাকিরা যদি শুনতে পারো তাহলে আমার ইন থেকে প্রবলেম নাই, তাহলে তোমার প্রবলেম একটু বের হয়ে আবার জয়েন করলে আই থিঙ্ক শুনতে পারো। আমার কথা তো শোনা যাচ্ছে না? ক্লিয়ার? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, এটা বুঝছি। হ্যাঁ, হ্যালো, এই মেকানিজম কি বুঝছি নাকি বুঝি নাই?
জি স্যার, বুঝছি স্যার। ওকে, তারপর হচ্ছে হাইপারট্রফি। হাইপারট্রফির ক্ষেত্রে কি হবে? হাইপারট্রফিটা হচ্ছে সেলুলার একটা অ্যাডাপ্টেশন, এবং এখানে যেটা হবে যে প্যাথোলজিক্যাল অথবা ফিজিওলজিক্যাল স্টিমুলি দেওয়ার পরে সেল সংখ্যায় বাড়বে না, বাট সেলটা হচ্ছে কি করবে, সাইজে বেড়ে যাবে। তার মানে আমরা এখানে ফিগার থেকেই দেখতে পারতেছি যে সেলটা আগে ছোট ছোট সাইজের ছিল, স্টিমুলি পাওয়ার পরে সে বড় হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আমরা হাইপারট্রফি বলি। যে হাইপারট্রফিটা তাহলে কি জিনিস, যে যখন আমরা সেলকে স্টিমুলি দিব, এখানে সেল নাম্বারে বাড়বে না, বাট সাইজে বেড়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবং হাইপারট্রফিটা হচ্ছে চারটা কারণে মেইনলি হয় বলা হয়েছে, যে এখানেও মেকানিক্যাল লোড বা স্ট্রেসের কারণে হয়। যেমন ওই যে আমরা অলরেডি বলছি যে একজন মানুষ ওয়ার্কআউট করতেছে, তার মাসেল বেড়ে গেছে, তার মানে তার স্কেলিটাল যে মাসেল আছে সেটাকে সে স্ট্রেস দিচ্ছে। আমাদের যে হাতের মধ্যে যে মাসেল গুলো, এগুলোকে তো আমরা স্কেলিটাল মাসেলই বলি নাকি? হ্যাঁ, জি 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 স্যার। স্কেলিটাল মাসেল কোনটা? স্কেলিটাল মাসেল হচ্ছে যে মাসেলটা তোমার কঙ্কালের সাথে লেগে আছে, যেমন হাতের মাসেলটা তোমার জি স্যার, হাতের কঙ্কালের সাথে লেগে আছে, তো সেটা হচ্ছে স্কেলিটাল মাসেল। এবং এই স্কেলিটাল মাসেলটাকে যখন তুমি কি করতেছো, ওয়ার্কলোড দিচ্ছ, তখন সে কি করবে, তার মধ্যে অ্যাডাপ্টেশন নিয়ে আসবে। এবং হাইপারট্রফিটা ইটসেলফ ইজ অ্যাডাপ্টেশন প্রসেস আর সেলুলার অ্যাডাপ্টেশনের একটা ওয়ে। তো এটা একটা গেল যে মেকানিক্যাল স্ট্রেস দিলে তোমার হচ্ছে সেল কি করলো, হাইপারট্রফির মাধ্যমে অ্যাডাপ্টেশন করলো। আবার নিউট্রিশনাল সাপ্লাই যখন বেড়ে যাবে, দেখা গেল যে কোনো একটা কারণে তোমার হচ্ছে নিউট্রিশনের সাপ্লাই, ওই যে খাওয়ার কারণে মোটা হয়ে যায় অনেক ক্ষেত্রে আমরা দেখি, ওইটা হচ্ছে নিউট্রিশনাল সাপ্লাই এর কারণে হয়। এছাড়াও আরো দুইটা জিনিস, একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, যেটা নিয়ে আমরা একটু আগেও কথা বলছি, যে গ্রোথ ফ্যাক্টরটা হচ্ছে হাইপারপ্লাসিয়ার জন্য দায়ী। আর ব্যাসো অ্যাক্টিভ এজেন্ট, যেটা হচ্ছে মেইনলি তোমার অ্যান্টি হাইপারটেনসিভ বিভিন্ন ধরনের এজেন্ট আমাদের বডিতে অলরেডি আছে। যেমন আমাদের বডি কিন্তু ন্যাচারালি তোমার বিভিন্ন যে হাইপার টেনশন বা ব্লাড প্রেশার ইনক্রিজ, এটাকে কন্ট্রোল করার চেষ্টা করে বিভিন্ন এজেন্টের মাধ্যমে। যখন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ পড়াবে তখন তোমাদের এটা পড়ানো হবে। অ্যানজিওটেনসিন 1, অ্যানজিওটেনসিন 2, এই জিনিসগুলো কাজ করে আসলে অ্যান্টি হাইপারটেনসিভ এজেন্ট হিসাবে। তো এগুলো হচ্ছে তোমার কি করবে, হাইপারট্রফির জন্য স্টিমুলি হিসেবে কাজ করবে। সো মেইনলি এখানে আমরা তিনটা স্টিমুলি নিয়ে কথা বলবো। একটা হচ্ছে মেকানিক্যাল স্টিমুলি বা ওয়ার্কলোড, আর একটা হচ্ছে তোমার ভ্যাসোঅ্যাক্টিভ এজেন্ট, আর হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। এগুলো হচ্ছে মেইনলি হাইপারট্রফির স্টিমুলি হিসেবে কাজ করতে পারে। এখন যদি আমরা ফিজিওলজিক্যাল হাইপারট্রফি আর প্যাথোলজিক্যাল হাইপারট্রফির কথা এখানেও বলা হয়েছে, এবং এটার উদাহরণ আমরা অলরেডি দিয়েও ফেলছি। ফিজিওলজিক্যাল হাইপারট্রফির কথা বলছি, যে ফিজিওলজিক্যাল কোনো একটা স্টিমুলির কারণে যদি হাইপারট্রফিটা হয়, এবং এটার উদাহরণ হিসেবে আমরা বলছি যে ইস্ট্রোজেনের কারণে প্রেগনেন্সির সময় ইউটেরাস বড় হয়ে যায়। ইস্ট্রোজেন হচ্ছে বডির একটা নর্মাল হরমোন। এই হরমোনটার কারণে কি হচ্ছে, আমাদের ফিমেল বডিতে যেটা হয় যে ইউটেরাসের সাইজ বড় হয়ে যায়। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ফিজিওলজিক্যাল হাইপারট্রফি। বডি বিল্ডারদের বডি বেড়ে যাওয়া ডিউ টু ওয়ার্কআউট, এটাও একটা ফিজিওলজিক্যাল হাইপারট্রফি। প্যাথোলজিক্যাল হাইপারট্রফিটা অলরেডি কথা বলা হয়ে গেছে, যে প্যাথোলজিক্যাল হাইপারট্রফিটা বলছি হচ্ছে যে হাইপারটেনশন পেশেন্টের মধ্যে হিমোডাইনামিক লোড বেড়ে যাওয়ার কারণে, বা তার যে বডিতে ব্লাডের ভলিউম বেড়ে যাওয়ার কারণে, হার্টের যেহেতু কন্টিনিউয়াসলি এত পরিমাণের ব্লাডকে পাম্প করা লাগে একজন হাইপারটেনসিভ পেশেন্টের ক্ষেত্রে, তো দেখা গেছে যে হার্টের তাহলে পাম্প করার জন্য তো হার্টের মাসেলের এনার্জির দরকার হয়। এখন এই যে এনার্জিটা দরকার হয় হার্টের মাসেলের, এই এনার্জিটা আসার জন্য হার্টের মাসেল দেখা গেছে কি হয়ে যায়, থিক হয়ে যায় বা পুরু হয়ে যায় একজন হাইপারটেনসিভ পেশেন্টের ক্ষেত্রে। তো এটা হচ্ছে একটা অ্যাডাপ্টেশন, যে তার বডিতে ব্লাডের ভলিউম বেশি হওয়ার কারণে তার হার্টের মাসেল পুরু, যাতে করে সে এত পরিমাণ ব্লাডকে পাম্প করতে পারে কন্টিনিউয়াসলি। দিস প্যাথোলজিক্যাল হাইপারট্রফি। কারণ এটা কেন হচ্ছে, কারণ হচ্ছে যে তার প্যাথোলজিক্যাল কোন একটা কন্ডিশনের কারণে তার হাইপারট্রফিটা হচ্ছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা প্যাথোলজিক্যাল হাইপারট্রফি বলি। এটার মেকানিজমটা যদি বলি, এটার মেকানিজমটা হচ্ছে আসলে এভাবে দেখাইলে বুঝবা না, এটার জন্য হয়তো একটা ছবি দেখাইলে ভালো বুঝবা। তা আমরা নেট থেকে একটা ছবি দেখে এক্সপ্লেন করার চেষ্টা করি, ঠিক আছে? প্রচুর বৃষ্টির ইয়ে হচ্ছে বাইরে। ওকে, সো প্যাথোলজিক্যাল হাইপারট্রফিটা যদি দেখি আমরা, তাহলে হাইপারট্রফির মেকানিজম যদি দেখি, দেখো এখানে আমার পিসির ইয়া দেখা যাচ্ছে না?
তো এই যে মনে করো আমরা যদি এই ছবিটা নেই, এই ছবিটা দেখলেই বুঝবো। আমি জাস্ট একটা জিনিস মেইনলি বোঝানোর জন্য এই ছবিটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে তো ছবি, তাই না? হুম। আচ্ছা, এখানে দেখো সেলটা সারফেসের মধ্যে তিন ধরনের দেয়া আছে। এই যে উপরে, একবার উপরে তিন ধরনের শেপের তিনটা জিনিস দেখানো হয়েছে। এই তিনটা হচ্ছে মেইনলি আসলে সেলের সারফেসের প্রোটিন, বা এদেরকে আমরা রিসেপ্টর বলি। এই তিনটা হচ্ছে কি সেল সারফেস রিসেপ্টর, যেটাকে তিনটা শেপ দিয়ে দেখানো হয়েছে। তো এটা মনে করো একটা সেল, যেটাকে আমরা বিভিন্ন স্টিমুলি দিলাম, এবং স্টিমুলি হিসেবে আমরা যেটা এখানে দিচ্ছি, যেমন এখানে আমরা যদি বলি তিনটা জিনিসের কথা বলা হয়েছে, যে আমরা এখানে তাকে মেকানিক্যাল স্টিমুলি দিলাম, অথবা ব্যাসো অ্যাক্টিভ এজেন্ট, অথবা গ্রোথ ফ্যাক্টর। এই তিনটা জিনিস হইতে পারে এখানে স্টিমুলি হিসেবে কাজ করতে পারে, এবং তিনটা তিনটা রিসেপ্টরের উপরে কাজ করবে। যেমন এটার উপরে মেকানিক্যাল স্ট্রেসটা কাজ করবে। আমার কার্সর দেখা যাচ্ছে, দেখো, দেখা যাচ্ছে না কার্সরটা? হুম। এটার উপরে মনে করো মেকানিক্যাল স্ট্রেস কাজ করবে, এটার সাথে হচ্ছে তোমার মনে করো ব্যাসোঅ্যাক্টিভ এজেন্ট কাজ করবে, এটার উপরে হচ্ছে তোমার মনে করো কাজ করবে, কি বলে এটাকে, গ্রোথ ফ্যাক্টর কাজ করবে। সো যখন এরা কাজ করে এই রিসেপ্টর গুলোর উপরে, তখন এর ভিতরে দুই ধরনের পাথওয়ে অ্যাক্টিভেট হয়। একটা হচ্ছে AKT পাথওয়ে, আর একটা হচ্ছে তোমার জি প্রোটিন কাপল রিসেপ্টর পাথওয়ে। আমরা একটু আগে এগুলার নাম বলছি, যে একটা হচ্ছে AKT পাথওয়ে আর একটা হচ্ছে জি প্রোটিন কাপল রিসেপ্টর পাথওয়ে। এখন AKT পাথওয়ে কখন অ্যাক্টিভেট হবে আর জি প্রোটিন কাপল রিসেপ্টর পাথওয়ে কখন অ্যাক্টিভেট হবে? যে যখন হচ্ছে স্টিমুলিটা ফিজিওলজিক্যাল স্টিমুলি হবে, তখন AKT পাথওয়ে অ্যাক্টিভেট হবে। আর যখন স্টিমুলিটা হচ্ছে প্যাথোলজিক্যাল স্টিমুলি হবে, তখন তার ভিতরে জি প্রোটিন কাপল রিসেপ্টর পাথওয়ে অ্যাক্টিভেট হবে। তার মানে আমরা যদি একটু সামারাইজ করি আমাদের এখনকার পর্যন্ত যতটুকু পড়লাম, যে আমরা বলছি সেলের সারফেসে তিন ধরনের রিসেপ্টর থাকে, এবং তিন ধরনের রিসেপ্টরের উপরে তিন ধরনের স্টিমুলি কাজ করে, এবং স্টিমুলিটিরা হইতে পারে ফিজিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল স্টিমুলি। যেমন ফিজিওলজিক্যাল স্টিমুলি, যেমন এখানে আমরা বলছি যে মেকানিক্যাল সেন্সর আর হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, দিস টু আর কি ফিজিওলজিক্যাল স্টিমুলি। বাট বেসো অ্যাক্টিভ এজেন্ট যেটা, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল স্টিমুলি। তার মানে হাইপারটেনশন হলে এই এজেন্টের কাজ করে। তো রিসেপ্টরের উপর যখন এই তিনটা এজেন্ট কাজ করতেছে, তখন তারা মেইনলি দুইটা পাথওয়েকে কি করে অ্যাক্টিভেট করে। ফিজিওলজিক্যাল যদি স্টিমুলি হয় তাহলে হচ্ছে তোমার কি হবে, AKT পাথওয়ে অ্যাক্টিভেট হবে, আর যদি প্যাথোলজিক্যাল হয় তাহলে হবে জি প্রোটিন কাপল রিসেপ্টর পাথওয়ে। অ্যাক্টিভেটেড হওয়ার পরে এরা হচ্ছে কি করবে, আলটিমেটলি তোমার চারটা রেজাল্ট জেনারেট করবে সিচুয়েশনটার সাথে খাপ খাওয়ানোর জন্য। হয় তারা কি করবে, সেলের মধ্যে প্রোটিনের পরিমাণ, সিনথেসিস পরিমাণ বাড়ায় দিবে। সেলের প্রোটিন সিনথেসিস বেড়ে গেলে সেলের সাইজ বেড়ে যাবে। অথবা সেলের মধ্যে গ্রোথ ফ্যাক্টর প্রোডাকশন বাড়ায় দিবে। অথবা সেলটা হচ্ছে মোর ফেভারেবল কন্ডিশনে চলে যাবে, প্রোটিন ফর্মে চলে যাবে। যেমন আমাদের যে হার্টের মাসেল আছে, তার মধ্যে আলফা আলফা চেইন আছে আর বিটা চেইন আছে, দুই ধরনের চেইন কন্টেনিং মাসেল আছে। এখন আলফা চেইন আর বিটা চেইন, এই দুইটার মধ্যে বিটা চেইন যে স্ট্রাকচারটা আছে, সেটা হচ্ছে বেশি এনার্জি জেনারেট করতে পারে আলফা চেইনের চাইতে। তো দেখা গেছে যে কোনো একজন পেশেন্টের যদি হাইপার টেনশনের প্রবলেম হয়, তখন সে দেখা গেছে আলফা চেইন থেকে বিটা চেইনে সুইচ করে, তার যে হার্টের যে মাসেল গুলো আছে। এতে করে দেখা গেছে বিটা চেইন বেশি পরিমাণে এনার্জি জেনারেট করতে পারে, এবং সে বেশি পরিমাণে ব্লাডকে কি করতে পারে, পাম্প করতে পারে আলফা চেনের চাইতে। সো এটাও একটা চেঞ্জ আসতে পারে হাইপারট্রফির এই সিগন্যালিং পাথওয়ের কারণে। আরেকটা হচ্ছে এক্সপ্রেশন অফ ফিটাল জিন। আমাদের ফিটাস অবস্থায় বডিতে বিভিন্ন ধরনের জিন থাকে, এর মধ্যে একটা জিন আছে হচ্ছে ANF টাইপ জিন বলা হয়, অ্যাট্রিয়াল নেট্রিউরেটিক জিন বলা হয় আর কি, বা ফ্যাক্টর বলা হয়, ANF। এটা হচ্ছে একটা জিন যেটা হচ্ছে আমাদের বডিতে ফিটাস অবস্থায় থাকে, বা যখন আমরা বড় হয়ে যাই তখন হচ্ছে খুব একটা মানে কি করতে পারে না, যে সে বডিতে বড় হয়ে যাওয়ার পরে সে আর থাকে না আর কি, অ্যাক্টিভ থাকে না। তো যখন দেখা গেছে যে এই যে হিমোডাইনামিক লোড বেড়ে গেল একজন পেশেন্টের ক্ষেত্রে, তখন ওই সিচুয়েশনটাকে ফেস করার জন্য দেখা গেছে ফিটাস অবস্থায় যে জিনটা এক্সপ্রেশন হইতো, তার বডিতে ওই জিনটার এক্সপ্রেশন বেড়ে যায়। সে দেখা গেছে যে আগে ফিটাস অবস্থায় যে এক্সপ্রেস করতো, বাট এখন ওই পেশেন্টের বডিতে এক্সপ্রেস করতেছে, কারণ পেশেন্টের ওই সিচুয়েশনের সাথে খাপ খাওয়াইতে হবে। এখন ANF জিনের কাজ কি? ANF জিনের কাজ হচ্ছে বডির যে ব্লাড আছে, ব্লাডের ভলিউম কমায় দেওয়া এবং ব্লাড প্রেশার কমায় দেওয়া।
তো আলটিমেটলি দেখা যাচ্ছে ফিটাস অবস্থায় সে এই কাজটা করতো, বাট এখন পেশেন্টের বডিতে নিড থাকার কারণে ওই জিনটার আবার এক্সপ্রেশন ঘটবে অ্যাডাল্ট অবস্থায়। এবং এর ফলে যেটা হবে যে তার যে ব্লাড প্রেশার এবং ব্লাড ভলিউম দুইটাই কমে যাবে। বুঝতে পারছি কি? জি স্যার। হ্যাঁ, সত্যি সত্যি তো বুঝছি নাকি, না হলে পরীক্ষার আগে কিন্তু কপাল খারাপ আছে এইসব জিনিস না বুঝতে। কারণ এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এখান থেকে মানে এই জিনিসগুলো হয়তো বা তোমরা পরবর্তীতে আরো অনেক পাবা, ফার্মাকোলজি পড়তে গেলেও পাবা। তো মোটামুটি এটা হচ্ছে পাথওয়ে, আই থিংক আজকে পড়ার পরে দেখে ফেলবা, দেখলে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। তো এখানে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলাই আছে। আমি যে কথাগুলো, যেমন এই যে আলফা মায়োসিন হেভি চেইন থাকে ওইটা থেকে বিটা মায়োসিন হেভি চেইনে কনভার্ট হয়। এখানে এএনএফ এর কথা আছে, এএনএফ এর কথা আমি অলরেডি বলছি। তো এইগুলাই মোটামুটি। আর এই যে একিটি পাথওয়ে, এটা হচ্ছে মেইনলি তোমার ফিজিওলজিক্যাল হাইপারট্রফির ক্ষেত্রে হয়। জি প্রোটিন কাপল রিসেপ্টরটা হয় হচ্ছে তোমার প্যাথোলজিক পাথওয়ে, তার মানে প্যাথোলজিক্যাল স্টিমুলের কারণে হয়। তো মোটামুটি এই কথাগুলো আমি অলরেডি বলে ফেলছি। আচ্ছা, লাস্ট আমাদের যে টপিকটা আজকের জন্য সেটা হচ্ছে অ্যাট্রফি। অ্যাট্রফিটা হচ্ছে মেইনলি হাইপারট্রফির উল্টা। হাইপারট্রফিতে কি ছিল, যে সেলকে স্টিমুলি দেওয়ার কারণে সেল সংখ্যায় বেড়ে গেছে, ইয়াস, সাইজে বেড়ে গেছে। আর অ্যাট্রফির ক্ষেত্রে কি হবে, উল্টা ঘটনা ঘটবে, যে তাকে স্টিমুলি দেওয়ার কারণে সে ছোট হয়ে যাবে, আগে বড় ছিল এখন ছোট হয়ে যাবে, সেটাকে অ্যাট্রফি বলা হয়। ঠিক আছে। আচ্ছা, আমরা একজনকে ধরি একটু, যে আসলে কি বুঝছে কিনা। মিস্টার সরোয়ার, তুমি বলবা যে হাইপারট্রফি কি জিনিস বলো তো দেখি। 1566 স্যার বলো, হাইপারট্রফি কি জিনিস? স্যার ভুলে গেছি, আমি মনে করতে পারতেছি না। কি মনে করতে পারতেছো? বৃষ্টি হইতেছে, বাইরে সুন্দর পরিবেশ, ঘুমাইতেছো জি তুমি স্যার, নাকি? দেখতেছি জানলা দিয়ে। অন্তর বলো দেখি। অন্তর, অন্তর মাইক্রোফোনে অন করতেছে না। কেউ একজন বলো, মানে যারা রেসপন্স করতেছিল আগে তারা বাদে বাকি রেসপন্স না করাদের মধ্যে থেকে কেউ একজন বলো। অনামিকা, জি স্যার। বলো হাইপারট্রফি হাইপারট্রফিটা কি? হচ্ছে স্যার সেল ডিভিশন বেড়ে যায়, যখন সেল ডিভাইড হয়ে যায় তখন ইনফেকশনের কারণে সেটা মানে বড় হয়ে যায়। হাইপারপ্লাসিয়া কি জিনিস তাহলে? ওটা তো হাইপারপ্লাসিয়ার কথা বললা, হাইপারট্রফিটা কি? স্যার হাইপারট্রফি তো তাহলে দুইটা আমরা গোলায় ফেলছি। হুম, গলায় ফেলছো। কাউসার মোরসালিন বলো। জি স্যার। হাইপারট্রফি কি জিনিস বলো। স্যার ভুলে গেছি স্যার, পারবো না স্যার। পারবাটা কি বলো শুনি। তোমাদের কি করা উচিত জানো, এই যে তোমাদের যে স্যার ভিডিও শেয়ার কর। হাইপারট্রফি হচ্ছে আমাদের যে টিস্যু অর্গান গুলা মানে এনলার্জ করে, ইনক্রিজ করে, সেগুলো হাইপারট্রফি। সংখ্যা, হ্যাঁ, সাইজে বেড়ে যায়, তাকে আমরা হাইপারট্রফি। আর জি স্যার। অ্যাট্রফিটা হচ্ছে তার উল্টা, সাইজে কমে যায়। জি স্যার। তোমাদের কি করা উচিত জানো, ওই যে লাইভ ক্লাস নেওয়ার পরে ওই যে ভিডিও শেয়ার করি না, ওই যে ইউটিউবে দিয়ে নানান কাহিনী করে শেয়ার করি, এগুলা করা উচিত। ঠিক আছে, কারণ আমার দায়িত্ব পড়ানো, তোমারে আমি পড়াই দেব, পরে পারলে পারলে না পারলে নাই, সিচুয়েশনটা হওয়া উচিত এরকম। ঠিক আছে, কারণ তোমাদের মানে এতটা, কি বলা যায়, ডিটাচমেন্ট অনলাইন ক্লাসের কারণে কিনা আই ডোন্ট নো। তোমাদের লাইভ ক্লাস তো আমি জাস্ট ল্যাব পড়াইছি, আই ডোন্ট নো যে তোমরা লাইভ ক্লাসে কিরকম ইন্টারেক্টিভ। যাই হোক, পড়ালেখা করো, আসলে তোমাদের বোঝানোর মতো ধৈর্য নাই এখন আমার। ঠিক আছে, নিজের জন্য পড়ালেখা করো, সিচুয়েশন তো এখনো বুঝো না, এখন আছো ফ্যান্টাসির মধ্যে ঘুরতেছো, ঘুমাইতেছো, কবে খুলবে ইউনিভার্সিটি, আদৌ পড়ালেখা করা লাগবে কিনা
অনেকের মধ্যে ওই কনফিউশন আছে যে মনে হয় বেঁচে গেলাম এই যাত্রায়, পড়াশোনা আর করার দরকার নেই। স্যার রেকর্ডটা আজকে দিয়ে দিন। রেকর্ডটা তো দিয়েই দিই, বাট রেকর্ডটা দেওয়ার পরে এই যে রেকর্ড পেয়ে যাবা বা পরীক্ষার আগে রেকর্ড দেখতে পারবা, এই কারণে যে লাইভ ক্লাস, তাহলে তো আমি তোমাকে রেকর্ডই দিয়ে দিতে পারতাম। আমার চেয়ে এর চেয়ে ভালো তোমাদেরকে আজকে যেভাবে পড়াইছি, এর চেয়ে ভালো রেকর্ড আমি আমার অলরেডি আপলোড করাই আছে বিএলসি তে, গত ব্যাচে আমি পড়াইছি যেটা। তো রেকর্ড তো আমার কাছে ছিলই, আমি তো চাইলে তোমাদের বলতামই যে আজকে ক্লাস নেবো না, রেকর্ডটা দেখে না, বলতে পারতাম না? আমার ডাবল কষ্ট করার দরকার ছিল? তোমাদের যদি টার্গেট থাকে রেকর্ড দিলেই হয়ে যাবে, তাহলে বইলো, আমার আর কষ্ট কমে যাবে আর কি। ঠিক আছে? তো লাইভ ক্লাস নেওয়ার মূল টার্গেট হচ্ছে ইন্টারেকশন বাড়বে, তোমাদের থেকে ডিফারেন্ট কিছু কোশ্চেন আসতে পারে, এই কারণে লাইভে পড়ানো হয়েছে। না হলে তো তোমাদের আমি রেকর্ডে দিয়ে দিতে পারতাম। এক ব্যাচ দুই ব্যাচকে পড়াচ্ছি, এক ব্যাচকে পড়াতাম, আরেক ব্যাচকে রেকর্ড দিয়ে দিতাম, শেষ। আর যাই হোক, সো এটা কথা না, কথা হচ্ছে পড়াশোনাতে একটু মনোযোগ দিবা, কোশ্চেন করলে রেসপন্স করবা। পারি না পারি, বুঝি নাই বুঝছি, এমন যাতে না হয় আমি ধরার পরে বলতেছে যে স্যার পারি না। খুবই সিম্পল জিনিস এগুলোর ডেফিনেশন। ওকে, ঠিক আছে, জ্ঞান দেওয়ার কিছু নাই। আমার কথা হচ্ছে একটাই, বয়স হয়েছে, বড় হয়ে গেছে, তো এখন আসলে নিজের ভালো বোঝা উচিত, পড়াশোনাটা করা উচিত। ঠিক আছে? তোমাদেরও কি জ্ঞান দেবো, আমাদের চেয়ে তোমরাই ভালো বুঝো আর কি। আচ্ছা, তো অ্যাট্রোপি কেন হচ্ছে? অ্যাট্রোপির কথা হচ্ছে, আমরা বলছি যে অ্যাট্রোপি হলে কি হবে, বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল অথবা প্যাথোলজিক্যাল স্টিমুলি দিলাম, দেওয়ার ফলে যে ধরনের চেঞ্জটা আসবে, যে সেলটা আগে সাইজে বড় ছিল এখন সাইজে কমে যাবে। এবং এটা কি কি কারণে হইতে পারে? ওয়ার্কলোড কমে যাওয়ার কারণে অ্যাট্রোপি হইতে পারে। এবং এটার একটা উদাহরণ যদি দিয়ে যদি বুঝাই, তাহলে দেখবা যে মানুষের হাতে ফ্র্যাকচার হয়েছে, একজনের হাত ভেঙে গেছে, হাতটা অনেকদিন ধরে কি করে রাখছে, প্লাস্টার করে রাখছে বা ব্যান্ডেড করে রাখছে। তো রাখার পরে দেখবা যে তার হাতটা যখন ব্যান্ডেড থেকে খুলে দিবে, দেখবা হাতটা একটু চিকন চিকন লাগে। তার ডান হাত, বাম হাত যদি ভেঙে যায়, দেখবা যে ডান হাতের চাইতে বাম হাত কি হয়ে গেছে, চিকন হয়ে গেছে। এটা হচ্ছে ওয়ার্কলোড কমে যাওয়ার কারণে হাইপারটেনশন মানে অ্যাট্রোপি হচ্ছে। এবং এটা দুইটা কারণে হচ্ছে, একটা হচ্ছে ওয়ার্কলোড কমে যাওয়ার কারণে, আর একটা হচ্ছে যে খুব শক্ত করে প্রেসার দিয়ে বেঁধে রাখার কারণে। যে ব্যান্ডেডটা যখন করছে, খুব শক্ত করে ব্যান্ডেড করছে, করার ফলে দেখা গেছে যে প্রেসারের কারণে ওইখানকার ওই সাইজটা কমে গেছে বা হাতটা চিকন হয়ে গেছে। লস অফ ইনারভেশনটা কি? লস অফ ইনারভেশন হচ্ছে প্যারালাইজড পেশেন্টদের ক্ষেত্রে, যে প্যারালাইজড পেশেন্টের কোনো একটা পার্ট যখন প্যারালাইজ হয়ে যায়, যেমন একজনের হাত প্যারালাইজ হয়ে গেছে, তো এই প্যারালাইজড হয়ে যাওয়ার কারণে দেখা গেছে হাতের মধ্যে যে নার্ভের যে সাপ্লাই আছে সেটা কমে গেছে ওইখানে। এর ফলে তো সে হাতটাকে নাড়াতে পারতেছে না, বা হাতের কোনো কাজই নেই লিটারালি, ওই পাশ দিয়ে সে কোনো কাজই করতে পারে না। তো কাজ না করতে পারার কারণে ওইখানে কি হয়ে যায়, অ্যাট্রোপি হয়। তারপর হচ্ছে ব্লাড সাপ্লাই, কারণ ব্লাড সাপ্লাই কমে যাওয়ার কারণে দেখা গেছে বডিতে নিউট্রিয়েন্টের সাপ্লাইও কমে যায়। ব্লাডের সাথে নিউট্রিয়েন্ট যেহেতু সাপ্লাই হয় বডির বিভিন্ন সেলে সেলে, তো দেখা গেছে যে যদি নিউট্রিয়েন্টের সাপ্লাই এবং ব্লাডের সাপ্লাই কমে যায়, তাহলেও দেখা গেছে কি হবে, তোমার হাইপার অ্যাট্রোপি হবে। এবং নিউট্রিয়েন্টের সাপ্লাইয়ের ব্যাপারটা আরেকটা উদাহরণ দিয়েও বলা যায়, যেমন হচ্ছে তোমার এই যে আমরা বলছি যে একজন মানুষ যখন তোমার খাবার খাইতে পারতেছে না, মনে করো সে খুবই গরিব, সে খাবার খাইতে পারে না, তো এই যে খাবার খাইতে না পারার কারণে তার বডির সেল গুলো তো কন্টিনিউয়াসলি কি লাগে, এনার্জি লাগে সার্ভাইভ করার জন্য, কিন্তু সে খাবার খাইতে পারতেছে না, এনার্জিও দিতে পারতেছে না সেল গুলাকে। তো এতে করে বডি শুরুতে যেই কাজটা করবে, যে শুরুতে সেলের সাইজ কমায় দিবে। সাইজ কমায় দিবে কেন? কারণ হচ্ছে সেলের ভিতরের যে নর্মাল প্রোটিন গুলা আছে সেগুলাকে সে হচ্ছে ইউটিলাইজ করা শুরু করবে, যেহেতু সে অন্য খাবার বাইরে থেকে নিতে পারতেছে না, এনার্জি নিতে পারতেছে না, তখন সেলের ইন্টারনাল যে স্টোরড এনার্জি আছে বা প্রোটিন আছে সেটাকে সে শুরুতে ইউটিলাইজ করবে। এবং এই ইউটিলাইজেশনের ফলে তার যে সেলগুলো আছে সেলগুলোর সাইজ ছোট হয়ে যাবে, এবং সে দেখবে যে চুপসে গেছে, শ্রিঙ্ক করে গেছে, তার বডি চিকন হয়ে গেছে। এবং একটা সময় গিয়ে দেখা গেছে যখন সে সেলটা এটার সাথেও খাপ খাওয়াইতে পারতেছে না, যে সে আর সাইজে ছোট করে কুলায় উঠতে পারতেছে না, তখন সে সেল ডেথে যাবে। এবং এই সেল ডেথটাকে আমরা বলি হচ্ছে অ্যাট্রোপি বা প্রোগ্রামড সেল ডেথ, যে বডি এটা প্রোগ্রাম করেই রাখছে যে এইরকম সিচুয়েশন হলে তাকে শুরুতে শ্রিঙ্ক করতে হবে বা ছোট হইতে হবে, যদি সেটাও সে সার্ভাইভ করতে না পারে তাহলে সে সেল মেরে ফেলবে, কিছু সেল, অদরকারি সেল। তারপর লস অফ এন্ডোক্রাইন স্টিমুলেশন, এটার উদাহরণ হচ্ছে কি, যে তুমি প্রেগনেন্ট ওমেনের যে উদাহরণটাই ছিল, যে এন্ডোক্রাইন স্টিমুলেশনটা কমে যাওয়ার কারণে তার ইউটেরাস আবার ছোট হয়ে গেছে,
একসময় সেটা বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। তারপর প্রেসারটা অলরেডি বলছি যে কারো হাত ভেঙে গেলে যখন ব্যান্ডেজ করে প্রেসার দেওয়া হয়, তখন দেখা গেছে তার হাত চিকন হয়ে যায় বা শ্রিঙ্ক করে বা অ্যাট্রোপি হয় তার হাতের মধ্যে। আর এজিংটাও হচ্ছে একটা এক্সাম্পল, যেখানে হচ্ছে তোমার কি হয়, অ্যাট্রোপির কারণে সেল গুলা চুপসে যায় এবং দেখবা বটে বটে যায় বা পড়ে, ক্রিজ পড়ে যায় আর কি। অ্যাট্রোপি দুই ধরনের হয়, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাট্রোপি আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যাট্রোপি। ফিজিওলজিক্যাল অ্যাট্রোপির উদাহরণ অলরেডি দিয়ে দিছি, যে হরমোন হরমোনাল স্টিমুলেশন কমে গেছে প্রেগনেন্ট উমেনের ক্ষেত্রে, এখন তার ইউটেরাস ব্রেস্ট আগের জায়গায় চলে আসছে, দিস ইজ ফিজিওলজিক্যাল অ্যাট্রোপি। আর প্যাথোলজিক্যাল অ্যাট্রোপিটার উদাহরণ হচ্ছে, যেমন ওটা অলরেডি দেওয়া হয়েছে, যে একজন মানুষ খেতে পারতেছে না, তার জন্য তার বডি শ্রিঙ্ক হচ্ছে, এটা হচ্ছে তার প্যাথোলজিক্যাল একটা অ্যাট্রোপির উদাহরণ। এখন খেতে না পারার কারণ কিন্তু কয়েক কারণে হতে পারে, ইকোনমিক্যাল ক্রাইসিসের কারণেও হতে পারে, যে একজন মানুষের টাকা নাই, খাবার কিনতে পারতেছে না, সেই কারণে তার বডি চুপসে গেছে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে প্যাথোলজিক্যাল কন্ডিশন, যেমন একজন মানুষের জিআইটি তে প্রবলেম, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে প্রবলেম, তুমি যাকে তাকে কোনো কিছু খাওয়াইতে পারতেছো না, যাই খাওয়াস তাই বমি করে দিচ্ছে, তো ওই ক্ষেত্রেও তার বডি কি হয়ে যাবে, চুপসে যাবে বা শ্রিঙ্ক করে যাবে, যেহেতু সে খেতে পারতেছে না প্যাথোলজিক্যাল কন্ডিশনের কারণে। বুঝছি কি? হুম। জি স্যার। লস অফ ইনারভেশন বলতে কি বলছি, কেউ একজন বলো দেখি। মাহজাবিন, সিনথিয়া, তুমি রেসপন্স করছো, তুমি বলো। স্যার আস্তে আস্তে যে প্যারালাইসিস হয়ে যাওয়া। জি স্যার প্যারালাইসিস হয়ে যাওয়া, তখন যে নার্ভ গুলো আস্তে আস্তে ছোট হয়ে যাওয়া, হুম যার জন্য হুম নিউট্রিশনগুলো কাজ করতে পারে না। হুম ঠিক আছে, তারপরে টপিকে যাই আমরা তাহলে। আচ্ছা, মেকানিজম, অ্যাট্রোফির মেকানিজমটা কিন্তু অলরেডি বলেই ফেলছি, যে দেখো, আমরা বলছি যে যখন একজন পেশেন্ট খাবার খেতে পারতেছে না, খাবার খেতে না পাওয়ার কারণে তার বডি দুই ধরনের রেসপন্স দিবে। একটু লিখে নাও, এটা আসলে এখানে অনেক কমপ্লেক্স করে লেখা আছে হয়তো, বা আই ডোন্ট নো, আমি পড়ি নাই, একটু সহজ ভাবে বলি আর কি, এগুলোই হয়তো আছে এখানে। দেখো, যে বডিতে যখন একজন মানুষ খাবার খেতে পারতেছে না, শুরুতে বডি কি করবে বলছি, যে শুরুতে বডির সেল সাইজ কমানোর চেষ্টা করবে, সেল ছোট হয়ে যাবে, শ্রিঙ্ক করবে। ওই সিচুয়েশনটাও যদি সে সার্ভাইভ করতে না পারে, তাহলে তার মধ্যে যে ধরনের চেঞ্জটা আসবে কি, যে সে লাস্টে সেলটাকে মেরেই ফেলবে। তার মানে দুইটা স্টেজ, শুরুতে সে সেলের সাইজ কমানোর মাধ্যমে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে, দেখতেছে তাও পারতেছে না, তখন সে কি করবে, সেলটাকে মেরে ফেলবে। এবং সেলের এই মেরে ফেলাটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রাম সেল ডেথ। এখন মেরে ফেলা ওইটা নিয়ে আমাদের এখানে কাজ না, আমাদের কাজ হচ্ছে সেলের সাইজ কমায় দেওয়া, যেটা অ্যাট্রোপিতে আমরা কথা বলবো। মেরে ফেলার জন্য যে অ্যাপোপ্টোসিস নেক্রোসিস, ওইগুলো আমরা পরে আরো ডিটেল পড়বো। আমরা এখানে যেটা দেখবো, যে সেলের সাইজ কমে যাচ্ছে, আমরা বলতেছি যে সেলের সাইজ কি হয়ে যাবে, কমে যাবে। এখন সেলের সাইজ কমে যাবে দুইটা ভাবে, একটা হচ্ছে যে শুরুতেই সে করবে কি, সেলের মেটাবলিক অ্যাক্টিভিটিস কমায় দিবে, কারণ সেলের মেটাবলিক অ্যাক্টিভিটিস জন্য প্রচুর এনার্জি লাগে, কিন্তু খাবার খাইতে না পারার কারণে সেই এনার্জি তুমি তাকে দিতে পারতেছো না, তখন সে কি করবে, তার নর্মাল যে মেটাবলিক অ্যাক্টিভিটিস আছে সেই মেটাবলিক অ্যাক্টিভিটিসটাকে সে কি করে দিবে, কমায় দিবে। আর আরেকটা কাজ করবে সে, যে মেটাবলিক অ্যাক্টিভিটিস করে কমায় দেওয়ার ফলে এখন সেলের তো এনার্জি তো লাগেই টুকটাক, মেটাবলিক অ্যাক্টিভিটিস বন্ধ, তার মানে সেখানে এনার্জি জেনারেট হচ্ছে না। তখন এনার্জি জেনারেট করার জন্য সে যেটা করবে, সে ডিগ্রেডেশন করবে, প্রোটিন ডিগ্রেডেশন। তার মানে হচ্ছে এখানে দুইটা কাজ করতেছে, একটা হচ্ছে সে প্রোটিন সিনথেসিস কমায় দিচ্ছে, আর প্রোটিন ডিগ্রেডেশন বাড়ায় দিচ্ছে। সেল সাইজ কমতেছে দুইটা কারণে, একটা হচ্ছে প্রোটিন সিনথেসিস কমে গেছে, কিন্তু প্রোটিনের যে ডিগ্রেডেশন, তার মানে সেলের ভিতরে যে প্রোটিন গুলো অলরেডি স্টোরড আছে সেগুলোর ব্রেকডাউন বেড়ে যাবে, সেগুলো খুব দ্রুত ভাঙবে, কারণ তার তো এনার্জি লাগবে, সেলের টুকটাক এনার্জি তো দরকার আছে। এখন প্রোটিন ডিগ্রেডেশনের মাধ্যমে সে হচ্ছে কি করবে, তার ওই এনার্জিটা ফুলফিল করবে। বুঝছি কি? হুম। জি স্যার। তার মানে আমি যদি একটু সামারি করি, তাহলে হচ্ছে সেলের মধ্যে যখন কি করলাম আমরা, যে সেল যখন আমরা তাকে ঠিকভাবে খাবার খেয়ে এনার্জি দিতে পারতেছি না, তখন শুরুতে সে সাইজে কমে যাবে, কমে গিয়েও সে সার্ভাইভ করতে না পারলে সেল ডেথ করবে।
এখন সাইজে কমে যাওয়াটা দুইটা ভাবে বলছি, একটা হচ্ছে সেই প্রোটিন তার ভিতরে যে নর্মাল মেটাবলিক অ্যাক্টিভিটিস আছে সেটা বন্ধ হয়ে যাওয়ার কারণে তার ভিতরে নতুন প্রোটিন তৈরি হবে না, বাট তার ভিতরে যে স্টোর যে প্রোটিন গুলো আছে সেগুলাকে সে ভাঙবে, ভেঙে তার এনার্জি সোর্স হিসেবে সে কাজে লাগাবে। এখন প্রোটিন ভাঙাটা আবার দুই ভাবে হয়, একটা হচ্ছে অটোফ্যাগি আর একটা হচ্ছে এখানে দেখো একটা 2 নাম্বার যে পয়েন্ট আছে ইবিকুইটিন প্রোটিওসোম পাথওয়ে। এই দুইটা পাথওয়ের মাধ্যমে সে মেনলি করে, একটা হচ্ছে অটোফ্যাগির মাধ্যমে করে আর একটা হচ্ছে ইবিকুইটিন প্রোটিওসোম পাথওয়ে। এখন অটোফ্যাগিটা কি জিনিস আসলে? অটোফ্যাগি হচ্ছে যে সেলের ভিতরে একটা কি আছে, স্যাক বা একটা থলের মতো আছে। অটোফ্যাগিটা একটা সেলুলার অর্গানেল, মানে অটোফেগি সেলুলার অর্গানেল না, অটোফেগি হচ্ছে একটা প্রসেস, আর যেটা হয় হচ্ছে একটা সেলুলার অর্গানেলের মাধ্যমে। যে সেলের ভিতরে লাইসোসোম নামে একটা অর্গান আছে, যেটা হচ্ছে অর্গানেল আছে, যেটা হচ্ছে তোমার থলের মতো, যেটার ভিতরে বিভিন্ন মেটাবলিক এনজাইম থাকে। এবং সেলের ভিতরে যখন কি করতেছে না, মেটাবলিক অ্যাক্টিভিটির কারণে নতুন প্রোটিন জেনারেট হচ্ছে না, তখন সেল যেটা করবে যে ওই যে মেটাবলিক যে এনজাইম গুলো লাইসোসোমের ভিতরে আছে, ওই এনজাইমটাকে কাজে লাগায় সেলের ভিতরে যে স্টোর যে প্রোটিন গুলো আছে অথবা সেলের ভিতরে যে সেলুলার অর্গানেলস গুলো আছে সেগুলোকে সে ভাঙা শুরু করবে এবং সেগুলো থেকে এনার্জি জেনারেট করে সার্ভাইভ করার চেষ্টা করবে। বুঝছি অটোফেগিটা? স্যার অটোফেগি আর অটোফেজি কি এক জিনিস? এক জিনিস, এক জিনিস। স্যার অটোফেগিটা আবার একটু বলবেন? বলছি যে সেল কি করতে পারতেছে না, প্রোটিন তৈরি করতে পারতেছে না, বাট সেলের ভিতরে স্টোরড প্রোটিন, আমরা জানি যে আমাদের বডিতে স্টোরড প্রোটিন থাকে সেলের ভিতরে, যে সে যাতে করে পরবর্তীতে সেটাকে ইউটিলাইজ করতে পারে। এই যে দেখা গেছে তুমি ড্যাফোডিলে আসলা ক্লাস করতে, দুপুরবেলা খাইলা না, আবার সন্ধ্যায় গিয়ে খাইলা সকালবেলা, এই যে দুপুরে খাইলা না তারপরও বডিতে এনার্জি দিচ্ছে, এই এনার্জি গুলো স্টোরড এনার্জি থেকে আসে অ্যাকচুয়ালি। তোমার বডি অলওয়েজ রিজার্ভে রাখে কিছু জিনিস। তা আমরা বলছি যে সেলের ভিতরে কি আছে, একটা স্যাক বা থলে আছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে লাইসোসোম। এই লাইসোসোমের মধ্যে বিভিন্ন মেটাবলিক এনজাইম থাকে। যখন সেল কি করতে পারতেছে না, তোমার বাহির থেকে এনার্জি পাচ্ছে না, তখন সে যেটা করবে, এই যে সেলের ভিতরে স্টোর যে এনার্জি গুলা বা প্রোটিন গুলা আছে, সে লাইসোসোমের ওই এনজাইমের মাধ্যমে ওই প্রোটিন গুলাকে ভাঙবে, ভেঙে কি করবে, এনার্জি তৈরি করবে। এটাকে আমরা বলতেছি হচ্ছে কি অটোফেগি বা অটোফেজিক বা যাই বলো, রিয়েকশনের মাধ্যমে সে হচ্ছে সেলের প্রোটিন ডিগ্রেডেশন করতেছে। বুঝছি এটা? জি স্যার। আরেকটা জিনিস হচ্ছে ইউবিকুইটিন প্রোটিওসোম পাথওয়ে। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইউবিকুইটিন আর একটা হচ্ছে প্রোটিওসোম। এখন আমরা জানি সেলের একটা কঙ্কাল আছে, তাই তো? এই কারণে তো সেল হচ্ছে একটা 3D স্ট্রাকচার, একটা সুন্দর স্ট্রাকচার মেনটেন করতে পারে। এবং সেলের কঙ্কালটার নাম হচ্ছে সাইটোস্কেলেটন। আমরা পড়ছি হয়তো বা অনেকেই, তাই না? সাইটোস্কেলেটনের নাম জানি তো নাকি? সাইটো মানে সেল, স্কেলেটন মানে হচ্ছে কঙ্কাল, সেলের কঙ্কাল। তো সাইটোস্কেলেটন গুলো হচ্ছে পুরো সেল জুড়েই থাকে এবং এরা হচ্ছে নর্মালি হচ্ছে সেলের যে স্ট্রাকচারটা মেনটেন করে। এখন ইবিকুইটিনটা হচ্ছে ইবিকুইটিন একটা হচ্ছে প্রোটিনাস সাবস্টেন্স, যেটা হচ্ছে ইবিকুইটিন লাইগেজের মাধ্যমে কি করবে, সাইটোস্কেলেটনের সাথে বাইন্ড করে। তার মানে হচ্ছে ইবিকুইটিনটা লাইগেজ মানে হচ্ছে যে এনজাইম গুলো লাইগেজ জাতীয়, তাদের কাজই হচ্ছে কোনো দুইটা জিনিসকে জোড়া লাগানো। আহ, এখন ইবিকুইটিনটা হচ্ছে ইবিকুইটিন লাইগেজের মাধ্যমে ওই যে সাইটোস্কেলেটন আছে ওইটার গায়ের সাথে লেগে যায়। লেগে যাওয়ার ফলে যে স্ট্রাকচারটা দাঁড়ায়, তার মানে হচ্ছে সেলের নর্মাল একটা কঙ্কাল ছিল, তার সাথে ইবিকুইটিন যুক্ত হয়ে গেছে এবং যুক্তটা করছে কে, ইবিকুইটিন লাইগেজ। যুক্ত করার পরে যে স্ট্রাকচারটা দাঁড়ায়, এই স্ট্রাকচারটা হচ্ছে প্রোটিওসোম নামক একটা অর্গানেল সেলের ভিতরে থাকে, যার মধ্যেও এনজাইম থাকে, মেটাবলিক এনজাইম থাকে। নর্মালি মেটাবলিক বলতে এটা এখানে হচ্ছে ক্যাটাবলিক টাইপ, যে সে হচ্ছে ভাঙবে। ক্যাটাবলিজম মানে হচ্ছে ভেঙে যাওয়া, আর অ্যানাবলিজম মানে হচ্ছে গড়া। এটা মানে আমরা জানি ক্যাটাবলিক অ্যানাবলিক। আচ্ছা, তো যখন হচ্ছে ইউবিকুইটিনটা হচ্ছে সাইটোস্কেলেটনের সাথে যুক্ত হয়ে গেল, তখন যে স্ট্রাকচারটা দাঁড়ালো সেটা হচ্ছে প্রোটিওসোম ভেঙে ফেলতে পারে ইজিলি। সো এই ক্ষেত্রে দেখা গেছে কি হবে, প্রোটিওসোম ওই সাইটোস্কেলেটনটাকে ভেঙে ফেলবে। ভেঙে ফেলার ফলে সেলের কঙ্কালটা কি হবে, ভেঙে যাবে। এবং তুমি একটা মানুষের কথা চিন্তা করো, যে মানুষের কঙ্কাল ভেঙে গেলে কি হবে। দেখা গেছে সে চুপসে যাবে, সে আর দাঁড়াতে পারবে না সোজা হয়ে, সে একটা বলের মতো পরিণত হবে যদি একজন মানুষকে কঙ্কাল তুমি ভেঙে ফেলো। তো সেলের ক্ষেত্রে সেটা হয়, সেল দেখা গেছে যে নর্মালি যে 3D স্ট্রাকচার টাইপ ছিল সেই রকম আর থাকতে পারে না, সে চুপসে যায়। বুঝছি কি এটা? হুম।
হ্যালো, আরেকবার বলে বলো তো। তুমি জাস্ট একটা ফুটবল চিন্তা করো। সেলটা হচ্ছে একটা ফুটবল, তার ভিতরে অনেকগুলা, ফুটবলটাকে মনে করো নর্মালি ফুটবলের ভিতরে কি থাকে, বাতাস দিয়ে তাকে আমরা ফুলায় রাখি। বাতাসটাকে চিন্তা করো কঙ্কাল, সাইটোস্কেলিটন। ঠিক আছে, এখন বাতাসটাকে যদি সাইটোস্কেলেটন ধরি, তাহলে এর ভিতরে মনে করো ইবিকুইটিন, এই যে বাতাসটার সাথে তোমার মনে করো ইবিকুইটিন লাইগেজ হচ্ছে ইবিকুইটিনকে বাইন্ড করায় দেয়। করায় দেওয়ার পরে যে স্ট্রাকচারটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রোটিওসোম নামক একটা অর্গানেল থাকে, সেটা হচ্ছে ওই স্ট্রাকচারটাকে ইজিলি ভেঙে ফেলতে সাহায্য করে, ভেঙে ফেলতে পারে। ভেঙে ফেলতে পারার কারণে দেখা গেছে কি হয়, এটাকে যদি আমি আরেকটু কিভাবে বোঝাই, ভেঙে ফেলতে পারে, ভেঙে ফেলার কারণে দেখা গেছে যে তার যে থ্রি ডি স্ট্রাকচার আছে ওই থ্রি ডি স্ট্রাকচারটা থাকে না। এটাকে আমি একটা শেপ দিয়ে বোঝাই, তাহলে আই থিঙ্ক বুঝতে পারবো। মনে করো এটা হচ্ছে একটা সেল, ঠিক আছে, এটা হচ্ছে একটা সেল, এবং সেলের মধ্যে মনে করো তোমার অনেকগুলা কি থাকবে, কঙ্কাল। সেলের ভিতরে কি থাকবে, বিভিন্ন কঙ্কাল থাকবে। জাস্ট এ মিনিট। মনে করো এটা, ঠিক আছে, এগুলো হচ্ছে সেলের কঙ্কাল। মনে করো এটা হচ্ছে সেল, গোলটা ডিম্বাকার যেটা আঁকলাম সেটা হচ্ছে সেল, এবং এই যে ইয়েলো কালার যেটা এটা দেখালাম হচ্ছে কঙ্কাল, যেটা হচ্ছে তোমার পুরো সেল জুড়েই থাকবে। মনে করো এই পুরো সেল জুড়ে সে কি করতেছে, সেলটাকে স্ট্রাকচার, থ্রি ডি স্ট্রাকচার দিতে সাহায্য করতেছে। মনে করো এটা দেখা যাচ্ছে তো না ইমেজ, জি স্যার। এটা মনে করো জি স্যার জি দেখা স্যার। যাচ্ছে। এটা মনে করো কঙ্কাল সেলের, যে তুমি এটা হচ্ছে এই সেলটাকে, এই যে ডিম্বাকার ধরে রাখছে, এই ডিম্বাকার আকারে রাখতে সাহায্য করতেছে। এখন ইউবিকুইটিনটা মনে করো আরেকটা শেপ, যেমন আমি আরেকটা শেপ যদি ইনসার্ট করি এখানে, তাহলে দেখো যে মনে করো স্টার শেপটা হচ্ছে তোমার, মনে করো এটা হচ্ছে মনে করো ইউবিকুইটিন, ঠিক আছে। এটাকে যুক্ত করে দিবে যে স্ট্রাকচার বা কঙ্কালটা আছে, কঙ্কালের সাথে ইউবিকুইটিন লাইগেজ নামক একটা এনজাইম আছে, যেটা হচ্ছে এই ইয়াটাকে পুরা কঙ্কাল জুড়ে যুক্ত করে দেবে। তো আমি যদি এটাকে যদি ইয়া আকারে দেখাই, যেমন মনে করো অনেকগুলা পুরা ইয়া আকারে চলে আসছে, সেল জুড়ে জুড়ে আছে, এবং যখন এটা জুড়ে যাবে তখন যেটা হবে যে যে স্ট্রাকচারটা তৈরি হয় এই স্ট্রাকচারটা হচ্ছে প্রোটিওসোম, যে ইয়াটা আছে অর্গানেল, সেলের অর্গানেল আছে। মনে করো সেলের ভিতরে আরেকটা অর্গানেল আছে হচ্ছে প্রোটিওসোম, যেটা হচ্ছে একটা থলের মতো, যেটাকে আমরা একটা ছবি দিয়ে দেখাই এখানে, যে মনে করো এটা হচ্ছে একটা প্রোটিওসোম। আমরা এটাকে আরেকটু করে দেখাই, কালার করে দেখাই, তাহলে বুঝবো। মনে করি এটা হচ্ছে প্রোটিওসোম, ঠিক আছে, এটা হচ্ছে সেলের একটা ভিতরে একটা স্থলে, যার ভিতরে বিভিন্ন এনজাইম আছে। তো সে নর্মালি সেলের যে সাইটোস্কেলিটন আছে সেটাকে ভাঙতে পারে না। সে শুধুমাত্র ভাঙতে পারবে কোন স্ট্রাকচারটাকে, যখন এই যে ইউবিকুইটিন যখন তোমার এই সাইটোস্কেলিটনের সাথে যুক্ত হয়েছে, তখনই সে কি করবে, তার ভিতরে যে এনজাইম, তার মানে প্রোটিওসোমের ভিতরে যে এনজাইমটা আছে সেই এনজাইম দিয়ে কি করতে পারবে, ভাঙতে পারবে। এইটুকু কি বুঝছি? জি স্যার। আচ্ছা, তো দেখা গেছে যখন কি হবে, যে নর্মালি তোমার দেখা গেছে সেলটা কি এত বড় ছিল, যখন তুমি কি করলা, এটাও ভেঙে ফেললা, এটাও ভেঙে ফেললা, এটাও ভেঙে ফেললা, এই প্রোটিওসোমের ভিতরে যে এনজাইম ছিল সবগুলাকে ভেঙে ফেললা, ভেঙে ফেললে সেলটা কি হয়ে যাবে, চুপসে যাবে না, চিকন হয়ে যাবে না, শ্রিঙ্ক করে যাবে জি না। স্যার। যেমন মনে করো এরকম সে চিকন হয়ে গেল, ঠিক আছে। মনে করো এটা কিন্তু নর্মালি পুরো সেল জুড়ে এরকম, নট লাইক যে হরাইজন্টালি ভার্টিক্যালি এরকম থাকে, মানে একটা ম্যাশ লাইক স্ট্রাকচারের মতো থাকে। তো দেখা গেছে সেলটা কি করলো, আগে চাইতে চুপসে গেল। এটাকে আমরা বলতেছি হচ্ছে ইউবিকুইটিন প্রোটিওসোম পাথওয়ে। তার মানে এখানে ইউবিকুইটিনও কাজ করছে, প্রোটিওসোমও কাজ করছে, প্রোটিওসোমও কাজ করছে, দুইটাই কাজ করে ফাইনালি সেলটাকে ভেঙে ফেলছে। বুঝছি কি? জি স্যার। মোস্তাফিজ স্যার এই বুঝছো? দুইটা জি স্যার বুঝছে। আর কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এই দুইটা পাথওয়ে কি স্যার, বললা? স্যার বল। দুইটা পাথওয়ের মধ্যে মানে কোনটা কখন হবে সেটা বোঝার জন্য। কোনটা কখন হবে? হ্যাঁ আচ্ছা, ওইটা তো মানে আমারও ক্লিয়ার আইডিয়া নাই কোনটা কখন হবে, মেবি দুইটাই হয়। আই আচ্ছা হ্যাভ নো দুইটা কি আইডিয়া। একসাথে হবে? হ্যাঁ, হইতে পারে দুইটা একসাথে, বা এটাও হইতে পারে যে অটোফেগিটা তোমার এটার ফাইনাল স্টেজে, যেমন তোমার মনে করো যে সেলটা শ্রিঙ্ক করে যাওয়ার পরে অটোফেগি হইলো, যেটা লাইসোসোমের মাধ্যমে হবে। একটার পর একটা হইতে পারে, যেমন ইউবিকুইটিনের পরের স্টেজ এটা হইতে পারে অটোফেগি।
যে সেলটাকে ভ্যানিশ করে দিল। যে সেল ডেথ বলছি না আমরা, প্রোগ্রাম সেল ডেথ। যেমন অটোফেগি রিয়েকশন কিন্তু হচ্ছে সেলকে ধ্বংস করে ফেলে, মানে নট লাইক দ্যাট যে শুধু শ্রিঙ্কই করে, সেলকে কিন্তু নষ্টও করে ফেলতে পারে, মেরেও ফেলতে পারে। সো মেবি ইবিকুইটিনের পরের স্টেজে দেখা গেছে অটোফেগিটা হয়, মানে আগে ইবিকুইটিনটা হয় পরে অটোফেগি হয়, হইতে পারে, এটা আমি শিওর না অ্যাকচুয়ালি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? আসলে এটা রিলেটেড কোনো ইনফরমেশন কি আছে? আহ, না, নাই তো। আচ্ছা, এখানে বলা হয়েছে যে এই যে এখানে একটা কথা আছে যে হরমোনাল যে স্টিমুলেশনের কারণে হয় হচ্ছে এটা, ইবিকুইটিনটা হয় হচ্ছে হরমোনাল স্টিমুলের কারণে। আচ্ছা, এটা দেখি, আমি যদি জানতে পারি জানাবো না পড়ে। ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে আমরা কারো কোনো কোশ্চেন না থাকলে আই থিঙ্ক আমরা শেষ করতে পারি না? স্যার, অনেক পড়ানো হয়েছে। হ্যাঁ, বলো। স্যার মানুষ যখন স্ট্রোক করে তখনও তো মানুষ প্যারালাইজ হয়ে যায়, তো এটার সাথে কি? আচ্ছা, স্ট্রোক করে তখন মানুষ প্যারালাইজ হয়ে যায়? হ্যাঁ, জি হ্যাঁ স্যার। হয়, হ্যাঁ হয়। এখন তোমার কোশ্চেনটা কি আমাকে দাও। মানে স্যার অ্যাট্রোপির সাথে কি ওই স্ট্রোকের যে প্যারালাইসিসের সম্পর্ক আছে? অ্যাট্রোপিটা তো হচ্ছে প্যারালাইসিসের একটা রেজাল্ট, যে প্যারালাইসিস হইলে অ্যাট্রোপি হইতে পারে। ঠিক আছে, যে প্যারালাইসিস হয়েছে, মনে করো কারো একজনের হাত অবশ হয়ে গেছে, তাহলে তার ওই হাতে অ্যাট্রোপি হতে পারে। ও, স্ট্রোক তো ডিফারেন্ট থিং। স্ট্রোকটা হয় দুই ধরনের কারণে, একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক, যেটা হচ্ছে তোমার কি করবে যে ব্রেনে যে ব্লাড সাপ্লাই দেয়, যে ইয়াটা আছে, ব্রেনটা আছে, ওইটা অনেক সময় দেখা গেছে যে ছিঁড়ে ব্লিডিং হয়ে যায়, তো ওইটার কারণে জি হয়। স্যার। আর আরেকটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক বলা হয়। দুই ধরনের স্ট্রোক হয় আর কি নর্মালি। তো স্ট্রোক হইলে যেটা হয় যে তোমার মনে করো যে আমাদের ব্রেনের তো একটা পার্ট আর একটা পার্টকে নিয়ন্ত্রণ করে, যেমন ডান পাশ বডির বাম পাশকে নিয়ন্ত্রণ করে, জি স্যার। অপোজিট পাশকে নিয়ন্ত্রণ করে। So, কোনো কারণে যদি বডির বাম পাশ মনে করো ইনফেক্টেড হয় বা ড্যামেজ হয় ব্রেনের, তাহলে ডান পাশ অবশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে। এবং অবশ হয়ে যাওয়ার পরে হচ্ছে তোমার গিয়ে অ্যাট্রোপি হইতে পারে, যদি কোনো কারণে প্যারালাইসিস হয়ে যায় তাহলে অ্যাট্রোপি হবে। তো স্যার আমরা, মুখ বেঁকে গেলে স্যার ওইটা কি হয় স্যার? ওইটাও প্যারালাইসিস। ফেসিয়াল মাসেল গুলো তোমার হচ্ছে নর্মালি থাকে না আর কি, আমাদের কন্ট্রোলে থাকে না, দেখা যাচ্ছে একটু বাঁকা বাঁকা হয়ে যায়। এবং স্ট্রোক তো সিভিয়ার, আসলে সিভিয়ার স্ট্রোক হইলে অনেকে দেখা যাচ্ছে কোমায় চলে যায়। অ্যাটেন্ডেন্সটা দিয়ে ছেড়ে দেয়। হ্যাঁ, কত 22। সবাই একটু রেসপন্স করো। পারিজাত আছো? জি স্যার। সাদিয়া? ইয়েস স্যার। হ্যাপি আছো? 01 ছিল মনে হয়, হ্যাপি স্যার দেখলাম। হ্যাপি ছিল। তানিয়া? জি স্যার। মাহজাবিন? জি স্যার। উর্মি? ইয়েস স্যার। কাউসার? ইয়েস স্যার। কাউসার তো ইয়া ছেলে, কাউসার কে আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। মাহজাবিন কি আছো? মাহজাবিন? বাকি দুজন দেখলাম রেসপন্স করলো। আচ্ছা, জি স্যার। ওকে। তারপর হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম। স্যার ও ছিল নেট প্রবলেমের কারণে স্যার চলে গেছে। সীমিত আছো না? জি স্যার। আবিদ? ইয়েস স্যার। জ্যোতি? ইয়েস স্যার। ফারিয়া? সাবিহা? জি স্যার। সাবিহা আছো, আচ্ছা। তৌফিক? প্রেজেন্ট স্যার। শাকিলা? প্রেজেন্ট স্যার।
তারপর হচ্ছে শাওলিন, প্রেজেন্ট স্যার। খায়রুল, ইয়েস স্যার। কনক তো আসো দেখলাম না। আচ্ছা, রাবেয়া, Yes, sir. আফরিন, তারপর হচ্ছে সারা, শাহেদ, ইয়েস স্যার। স্যার ওকে, সারা আর শাহেদ দুজনে আসো। সামিয়া, প্রেজেন্ট স্যার। লুবনা, লুবনা আছে, মুস্তাফিজ তো আসেনি, Yes, sir. তারেক ছিল, তারেক চলে গেছে দেখলাম, ইসরাফিল, Yes, sir. Sir, আসি। তারেক আসো Yes, এখনো? sir. আচ্ছা, ইসরাফিল আছো? জি স্যার। ইসরাফিল স্যার আছো, নেট নাই অনামিক, স্যার, নেট প্রবলেম হইতেছে স্যার। আচ্ছা দিয়ে দিচ্ছি, অনামিকা, ইয়েস স্যার। অনামিকা, শাকিলা, স্যার ওর কারেন্ট চলে গেছে। স্যার নেটের প্রবলেমটা চলে গেছে। দিয়ে দিচ্ছি, নাফিসা, ইয়েস স্যার। ও রেকর্ডিংটা অফ করে দিই না, রেকর্ডিংটা বড় হয়ে যাচ্ছে অনেক। রেকর্ডিং